হ্যালো রিসনা, প্রথম দিক থেকে আমি বলি যে ঘটনাটা আসলে এই মাসের প্রথম দিক থেকে শুরু হলো। তো ফার্স্টের দিক থেকে আমি জিনিসগুলোকে টোটালি এড়ায় চলতাম এবং একটু মানে ভাবতাম যে দ্যাট ওয়াজ নাথিং, কিছু নাই আসলে। তো আমি রাস্তা দিয়ে হাঁটতাম অথবা বাসায় বসে থাকতাম, যেখানেই যাইতাম মানে বসে থাকতাম অথবা শুয়ে থাকতাম, যেখানে আমার কাছে মনে হতো যে কেউ আমার আশপাশ দিয়ে হাঁটতেছে, এরকম কিছু একটা মনে হতো সবসময় এরকম মনে হতো। তারপর আমি শুয়ে রয়েছি, আমার কাছে মনে হয় যে মানে পুরোভাবে বুঝতে পারি যে আমার গা ঘেঁষে কেউ একজন শুয়ে রয়েছে। আমি জিনিসটা আমার আব্বু মুখে জানাই। এটা আপনি অনুভূতি, এটা আপনার কি রেগুলার হয় যে কেউ ঘা ঘেঁষে শুয়ে আছে এরকম কিছু? হ্যাঁ, রেগুলারই বলতে গেলে হইতেছে আমার এগুলা। তো আমি এগুলো আমার আব্বু মুখের কাছে শেয়ার করি, বাট তারা কোনো জিনিসটাকে মানে কেয়ার করে না, ইম্পর্টেন্স অত দেয় না। তো আমি এই জিনিসটা বলি, আমাদের যে জায়গাতে আমি আসা যাওয়া করি রাতের 11:30-12টার দিকে আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা মেরে দেন আমি ওখান থেকে চলে আসি। তো আমাদের মেইন রোডটা, মাদ্রাসার সাথে মেইন রোডটা দিয়ে যখন আসতাম, মেইন রোডটার দুই সাইড হচ্ছে পুকুর টাইপসের এবং ঝোপঝাড় টাইপসের এই রোড ছিল। তো আমি যখন হাঁটতাম একা একাই অত রাতের বেলা, মানে আমাদের ওইখানকার নারায়ণগঞ্জ ওই সাইডটার ভিতরে মানে অত রাতের বেলা কেউ হাঁটা চলা করতে না, গাড়ি দুই একটা মাঝে মধ্যে যাইতো আর কি। তো আমি হাঁটতাম, আমার কাছে মনে হতো যে আমার নিজের হাঁটার শব্দটা তো আমি বুঝতে পারতাম, বাট আমার সাথে মানে আমি স্পষ্ট বুঝতে পারতাম কেউ একজন আমার সাথে হাঁটতেছে। আচ্ছা, বাট আমি পিছনে ঘুরে তাকাই দেখি অথবা আশেপাশে তাকাই দেখি কি কেউ আমার সাথে নাই। তো এরকম ভাবে অনেকবার জিনিসগুলো মনে হয়েছে। তো আমি এই জিনিসগুলোকে এড়াই চলছি। আপনি সবসময় এরকম ফিল করছেন? হ্যাঁ, এরকম সবসময় ফিল করছি। তো একদিন আমি মানে বাসায় শুয়ে রয়েছি, তো ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে আমি বাসায় আসছি, রাতের 12:15 হবে এরকম টাইম। জি, আমি আমার বাসায় ডিম লাইটটা অন করে আমি শুয়ে রয়েছি। জি, তো কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ করে আমার মানে চোখটা খুলে যায়। আমি ওই ডিম লাইটের আলোতে দেখতে পারি কি আমার জানালার সাথে কি যেন ঘেঁষে দাঁড়িয়ে আছে। আচ্ছা, একদম জানালার সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। মানে একটু অন্যদিকে মুভ করে শোয়া ছিলাম তো জাস্ট ওইভাবে একটু ঘুরে তাকায় দেখি, কিন্তু একটু ভালো করে উঠে যখন তাকে দেখ, মানে বিশেষ করে বয়স 15-16 হবে একটা মেয়ে, সে মানে তার মাথাটা জানালার ভিতরে এবং তার বডিটা জানালার বাইরে। আমি এটা দেখে সাথে সাথে লাফ দিয়ে উঠে আমার লাইটটা জ্বালাই রুমে, কিন্তু তখন আমি কাউকে দেখতে পাই না। আচ্ছা, আমি তখন চিৎকার করে আমার আব্বু আম্মুকে ডাক দিই, কিন্তু তারা আসার পরেও কাউকে দেখতে পায় না। মানে তাদের কাছে একটু অবাক লাগে, কারণ এত রাতের বেলা আমি চিৎকার করে উঠবো, হ্যাঁ, এই জিনিসগুলো তাদের কাছে একটু অবাক লাগে, কিন্তু তারা তখনও অতটা ইম্পর্টেন্স দেয় না। তারপর রাসেল ভাই, আমি আসলে এরকম ভাবে সবসময় ফিল করতে থাকি। আর তার থেকে বড় জিনিস কি, আমি মানে সবসময় এভরি টাইম কাজ করি অথবা যে পড়াশোনা করি, আমি মানে যেখানে যাই না কেন আমার কাছে মনে হইতো যে একটা মেয়ের চুল, বড় চুল শরীরের উপর পড়লে যেরকম লাগে, একগোছা চুল মানে শরীরের উপর পড়লে যেরকম লাগে আর কি, আমার কাছে সেরকম মনে হইতো। কিন্তু আমি হাত দিই, যেখানে লাগতো মনে হইতো, স্পর্শ মনে হইতো, আমি হাত দিতাম কিন্তু কিছু পেতাম না আমি। আচ্ছা, আমার কাছে এইসব ভয়টয় মানে এগুলো জিনিসগুলো আমি ফিল করতে পারি, পুরো স্পষ্ট ফিল করতে পারি। তারপর আমি আরেকবার, আমার ফ্রেন্ড আছে সৌম্য, তারপর মেহেদি, আমরা সবসময় একসাথে আড্ডা মারি আর কি, সৌম্যর বাসাতে আমরা আড্ডা মারি। তো আরেকদিন আমরা সৌম্যর বাসার ওখানে সৌম্যর বাসাতে আড্ডা মারতেছিলাম, কারেন্ট চলে গেছে ওর বাসায়। তো আমরা নিচে নামছি, নিচে নামার পরে মানে ওর বাসার সামনে একটা মাঠ ছিল, মাঠটা চারো সাইডে ডোবা ছিল, এক সাইড দিয়ে জাস্ট ভরাট করা হয়েছে, যেটা মানে কিছুদিন পরে বাড়িটারি এসব করবে এরকম কারণে ভরাটটা করা হয়েছে। তো মাঠটার এক সাইডে ছিল একটু ঝোপঝাড় টাইপের। তো আমরা কারেন্ট চলে গেছে যেহেতু, আমরা 3-4 জন একসাথে দাঁড়ায় কথাবার্তা বলতেছিলাম। তো আমি হঠাৎ করে আমার ফোন আসে, আমি একটু সাইডে যাই, সাইডে যাওয়ার পর মানে কথা বলতেছি, এমন করে হঠাৎ করে ঝোপের থেকে কে যেন দাঁড়াতেছে সাদা কাপড় পরা। আমি সাথে সাথে জিনিসটা দেখে আমি সৌম্য বলে ডাক দিই। মানে সৌম্যর থেকে আসার সময় আমি তখন ওই সময় 2-3 দিন আগে আমি এগুলো শেয়ার করছিলাম যে দোস্ত আমার সাথে এরকম হইতেছে, আমি এখানে কি করব। ওরাও মানে তখন অবাক হয়ে যায় যে এগুলো কি হইতেছে। তো আমি যখন সৌম্য বলে ডাক দিই, সৌম্যর সাথে সাথে বুঝা গেছে জিনিসটা। তো আসার পরে আমাকে নিয়ে গেছে বলে কিছুক্ষণ পর, মানে আমার তখনও মানে কিছু মনে নাই যে আমি আসলে কি দেখছি না দেখছি, আমার কিছু মনে নাই। একটু পর বুঝতে পারি যে সৌম্য আমার গালে থাপ্পড় দিতেছে, থাপ্পড় দেওয়ার পর আমাকে বলতে, মানে তখন যা শুনছি সেটা হচ্ছে আমি নাকি ওই ঝোপটার দিকে এক দৃষ্টিতে ঘাড় ঘিরে অন্যদিকে ওইদিকে তাকায় আমি ঠিক না, ওরা নাকি অনেক চেষ্টা করার পর আমার ঘাটটা ঘুরাইতে পারবে, আমার ঘাটটা নাকি পুরো শক্ত রয়েছে। তারপর ওইখান থেকে এটা আমরা ওর বাসার সামনে এক চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে যাই। চায়ের দোকানে হয় কি ন্যাচারালি অনেক সময় অনেক মানুষ বিভিন্ন জিনিস বসে বসে কথাবার্তা বলে, আড্ডা মারে, চা টা খাই, এইসব করে। তো আমি সৌম্য মেহেদি আমরা 3 জন ওখানে আড্ডা মারতেছিলাম, কথা বলতেছিলাম, চাটা খাচ্ছিলাম।
হঠাৎ করে রাসেল ভাই মানে এমন একটা আতরের গন্ধ ওই জায়গার ভিতরে আসে, মানে বিকট একটা এত সুন্দর একটা আতরের গন্ধ ভাই আমাদের নাকে সবার বাজে, শুধু যে আমার না তা না, সবারই ভাসতেছে। মানে সবাই বুঝতে পারে যে না আতর গন্ধটা সবাই পাইছে, এবং সবাই এট এ টাইম বলছে যে না এই তোরা কি কোনো আতর গন্ধ পাইতেছিস? তখন মানে আমি বলার সাথে সাথে তারা বলছে হ্যাঁ আমরা তো পাইতেছি জিনিসটা, এত সুন্দর একটা আতরের গন্ধ। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে, অবাক করার বিষয়, ওই জায়গার ভিতর কোনো হুজুর কিংবা কোনো পরহেজগার মানুষ অত সময় মানে অতটুকু সময়ের ভিতরে কেউ আসে নাই। তো ন্যাচারালি আতর মাল অন্য কোনো মানুষ যদি আতর মারে এতটা গন্ধ হবে না, এবং শুধু মানে আমাদের সাইডটার ভিতরে আসবে না, এরকম মনে হয়। এরপর থেকে আমি স্মেলটা, ওই সেম স্মেলটা আমি ম্যাক্সিমাম জায়গায় পাচ্ছি। ইভেন আমার আব্বু সেম স্মেলটা পাচ্ছে, আমিও পাচ্ছি, সব জায়গাতে আমার আব্বু স্মেলটা পাইতেছে। তারপর আমি এসএ লিমিটেডে জব করি, আমার আব্বু এসএ লিমিটেডে জব করে। তো আমরা মানে আমার আব্বু কাজটা যেখানে থাকে সেখানে ফ্যাক্টরিটা ছিল, ফ্যাক্টরি থেকে মানে গোডাউনটা ছিল। তো আমরা এসএ লিমিটেড ফ্যাক্টরি থেকে চুনের বস্তা টস্তা এইসব নিয়ে আমাদের ফ্যাক্টরিতে রাখা হয় আর কি। তো আমি আমার কলিগ যে স্বপন আঙ্কেল, ওহাব আঙ্কেল, সোহেল আঙ্কেল, ওনারা সবাই একসাথে বসে আমার আব্বুর সাথে ছিল। তো হঠাৎ করে হয়েছে কি, মানে আমরা কেচি গেটটা মানে চুনের বস্তা টস্তা এগুলো বিকেলের দিকে আইনা রাখা হয়েছিল, রাখা কেচি গেটটা অফ করে দিয়েছে, মানে ফুল গোডাউনটা অফ, একটু পরে সব মানুষ চলে যাবে। তো ওইখানে কোনো মানুষ ঢোকার আর কোনো চান্স নাই, লেবাররা যারা ছিল সবাইকে বের করে দেওয়া হয়েছে, ওখানে মানুষ ঢোকার চান্স নাই। তো অফিসটা বন্ধ করার আগ মুহূর্তে আমরা বসে রয়েছিলাম, দাঁড়া দাঁড়া কথা বলতেছি, ঠিক গোডাউনটার সামনে কেচি গেট লাগানো যেখানে ছিল, হ্যাঁ, ভিতর থেকে আবার গোডাউনটা ফুললি ভাবে দেখা যায়। তো আমি দাঁড়া আব্বুর সাথে সবার সাথে দাঁড়া কথা বলতেছিলাম, এমন সময় আমি দেখি কি আমাদের ওখানে ফার্মাসিউটিক্যাল ওষুধগুলো বিভিন্ন ভাবে সাজানো থাকে র্যাকের ভিতরে। তো আমরা কোনো জায়গার নাম না বলি, হ্যাঁ, একটু আমাদের জন্য ভালো হয় তাহলে। ওখানে সাজানো থাকে। তো এইসব জায়গা হয়েছে কি, মানে আমি হঠাৎ করে আমার চোখটা দেখি কি, আমি একটা সাইডের এক কোনা দিকে কি যেন আমার দিকে তাকায় আছে, উজ্জ্বল চোখ আমার দিকে তাকায় আছে। আমি সাথে সাথে চিৎকার দিয়ে উঠি যে আব্বু এখানে কি? আমার আব্বু তারপর সবাই ওনারা সবাই ভাবে যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো কেন, এখানে কি থাকতে পারে, এখানে তো কেউ না। আমার আব্বু বলতেছে যে এখানে তো কেউ কিছু নাই, কোথাও কিছু নাই, তুমি কি দেখতেছো? তখন আমি বলতেছি আমি সত্যি সত্যি দেখেছি ওই জায়গার ভিতরে কিছু একটা আছে, তুমি গেট খোলো। পরে আব্বু আমরা সবাই গেটটা খুলে ভিতরে যাই, ভাই কাউকে পাই না, কিছু দেখতে পাই না। কিন্তু মানে অবাক করার বিষয়, সেই যে চুনের বস্তাগুলো এনে রাখা হয়েছিল, সেই চুনের বস্তাগুলো এক সাইডে সাজানো রেখেছিলাম আমরা, সেগুলো আর সাজানো নাই, সেগুলো মাটিতে ফেলানো ছিল, এবং প্রত্যেকটা চুনের বস্তা ছেঁড়া ছিল। এই জিনিসটা দেখার পর আমার আব্বু ভয় পেয়ে যায়, এবং আমার সাথে যারা ছিল তারা সবাই ভয় পেয়ে যায়, আমি তো ভয় কাঁপাকাঁপি শুরু করে দিই। সেদিন আমার আব্বু আমাকে ওই দিনেই বিকালের দিকে যখন ঘটনাটা ঘটছে, এশার নামাজের পরে আমার আব্বু আমাকে আমাদের ওখানকার এলাকার ওইখানকার এক হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর আমাকে হুজুর মানে যখন হুজুরের রুমে ঢুকছিলাম, সাথে সাথে মানে বসলাম, বসার সাথে হুজুর আমার দিকে এক দৃষ্টিতে কতক্ষণ তাকাইছিল। আমি হুজুরের তাকানোটা দেখে ভয় পেয়ে যাই, অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকাচ্ছিল আমার দিকে। তারপর হঠাৎ করে আমার দিকে বিভিন্ন রকম সূরা টুরা পরে আমার ফুটু দিল, তারপর তাবিজ দিল আমার গলায়। তারপর সে আসলো আমাদের বাসায় এসে আমার রুমটাকে বন্ধ করে দিল, আমার শরীরটাকে বন্ধ করে দিল, তারপর আমাদের বাড়িটাকে বন্ধ করে দিল, মানে বিভিন্ন রকম সূরা টুরা এইসব বলে। এখন আর আগের মতো সেই ফিলটা হয় না, যে মানে সবসময় হয় না যে আমি শুয়েছি কিন্তু গায়ের ভিতরে রয়েছে। আমি মাঝরাতেও জায়গা উঠতাম, তখনকার সময় চিৎকার করে উঠতাম, আমার আব্বা সবাই মানে দেখতো যে আমি হঠাৎ করে চিৎকার করেছি, তারা ভয় পেয়ে যেত। এত রাতের বেলা আমি চিৎকার করতেছি, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, ভোরের আগে এরকম সময়। তো এরপর থেকে এরকম হয় না, গা ঘেঁষা কিছু না, কিন্তু স্টিল নাও আমি সেই স্মেলটা পাই, এবং স্টিল নাও আমার এখনো মনে হয় যে আমার শরীরের উপর চুলের সেই গোছা মানে সেই চুলটা পড়তেছে, এরকম আমার কাছে মনে হয়। মানে এখন আগের মতো হয় না, বাট কম। ওকে, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারাও জানান যে এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো। এবং এই ব্যাপারটা হয়তো অনেকেই শুনেছেন যে হঠাৎ করে রাতের বেলায় শুয়ে আছেন, এটা আমাদের সাথেও ঘটেছে, এবং মানে অনেকের সাথে ঘটেছে। রাতের বেলায় শুয়ে আছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে পাশে কেউ শুয়ে পড়লো, এরকম একটা অনুভূতি। আপনি হাঁটছেন, পেছন পেছন কেউ একজন হাঁটছে, এরকম একটা অনুভূতি। এই অনুভূতিগুলো কিন্তু বেশ কমন এবং অনেকের মাঝেই শোনা যায়। কিন্তু আপনি শুয়ে আছেন, এই মুহূর্তে হঠাৎ করে আপনার ঘুম ভাঙলো, কারণ আপনার গায়ের উপরে একগোছা চুল এসে পড়ছে, এবং আপনি সেই অনুভূতিটা
টের পাচ্ছেন এবং আপনি সেটা টের পাচ্ছেন এবং বুঝতে পারছেন, এই ব্যাপারটা খুবই উইয়ার্ড আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে SMS করুন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। উৎস খান আমাদেরকে লিখেছেন যে তিনি এখন শুনতে পাচ্ছেন আমাদেরকে, কিনা বুঝতে পারছি না। তিনি ডাউনলোড করে শোনেন রেগুলার, লাইভ শোনা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি লাইভ শুনতে পারবেন না তার কোনো কারণ কিন্তু নাই। আপনি যেখানেই থাকুন না কেন, যেখানে যেখানে ইন্টারনেট আছে সেখানে সেখানে মানে আপনি ফুর্তি অ্যাপ দিয়ে লাইভ এনি টাইম আপনি শুনতে পারবেন। আপনি ডাউনলোডই তো করছেন, তো আপনি ভালো সাউন্ড কোয়ালিটির জন্য কেন লাইভ শুনবেন না? আমাদেরকে অয়ন খন্দকার SMS করছেন নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে ভূত এফএম কে মিস করা যায় বলেন, আর আমরাও চাই না আপনাদের কাউকে মিস করতে। অনেকে খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে আমার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন প্লিজ ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ডোন্ট স্টপ দ্য ভূত এফএম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং রেগুলার আমাদেরকে ইন্সপায়ার করানোর জন্য SMS দিয়ে। মুনিরা আঞ্জুম মুক্তা আমাদের খুলনা থেকে SMS করেছেন এবং বাহ, খুলনার এক ধার্সে SMS আসছে। HSC পরীক্ষা চলছে, প্লিজ দোয়া করবেন। যারা যারা HSC পরীক্ষা দিচ্ছেন তাদের সবার জন্য আমার অনেক 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 দোয়া, এবং আশা করছি অনেক অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা, এবং অনেক শুভকামনা। যেরকম প্রিপারেশন নিয়েছেন বা যেরকম ভাবছেন তার চাইতে আপনার আকাঙ্ক্ষার চাইতেও ভালো ফলাফল হোক, সেটাই আশা করব। মুনতাসির আমাদের SMS করবেন এবং তিনি বলছেন যে তিনি SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি এবং আমার ওয়াইফ ঐশী ভূত এফএম শুনছি। যাই হোক, আমি একটা ঘটনা এখন পড়তে চাই, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, এবং এই ঘটনাটাও বেশ অদ্ভুত টাইপের। আমি জানি না সত্য মিথ্যা, আমাদের চাইতে আল্লাহ ভালো জানেন, কিন্তু এখানে যে ঘটনাটা পড়ছি এই ঘটনাটা একটু অদ্ভুতই লেগেছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। এই ঘটনাটি আমার পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম শুভ বণিক, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে CSE পড়ছি। আমার মানিকগঞ্জের আমি স্থায়ী বাসিন্দা। ঘটনাটি আমাদের বাসায় এক কাজের লোকের কাছ থেকে শোনা। তিনি পটল বিলের পাশেই থাকেন। মানিকগঞ্জের এই পটল বিলের নানা কাহিনী সবারই জানা। এই পটল বিলকে ঘিরে নানা ঘটনা এখন মানুষের মুখে মুখে শোনা যায়। কিছুদিন আগ পর্যন্ত কোনো বাচ্চা মারা গেলে ওই পটল বিলে কবর দেয়া হতো। রাত 10টার পর থেকেই জায়গাটা কেমন হয়ে যায়। আগের ঘটনাটি ওনার মুখ থেকে যেভাবে শোনা আমি সেভাবেই লিখছি। লোকটি ছিলেন একজন ফেরিওয়ালা। তিনি ওই কাজের লোকের পাশের বাসায় থাকতেন। সারাদিন সে ঘুরে ঘুরে নিজের হাতে বানানো পাপোশ এবং ঝাড়ু বিক্রি করতেন। একদিন তার পণ্য বিক্রি করা শেষে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় এবং হঠাৎ প্রচুর ঝড় শুরু হয়ে যায়। বাসা তখনও অনেক দূরে। বাধ্য হয়েই তিনি আশেপাশে আশ্রয়ের জায়গায় খুঁজতে থাকেন, কিন্তু তার আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। বেশ খানিকটা দূরে একটি মাত্র খোলা ঘর তার চোখে পড়ল। সে তার মালপত্র নিয়ে দৌড়ে সেই ঘরটিতে আশ্রয় নিল। ঝড় ক্রমশ বাড়তে লাগলো। খুব ক্লান্ত থাকায় সে নিজের অজান্তে কিছু একটার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। তখন প্রায় রাত হয়ে গেছে, বাইরে বৃষ্টি তখনও চলছে। তার ঘুম ভাঙলো। এতক্ষণে সে খেয়াল করলো যে তার জামা কাপড় ভেজা এবং তার বেশ ঠান্ডা লাগছে। অতঃপর সে মৃদু আলোর ঝলকানিতে বুঝতে পারল যে সে এতক্ষণ একটা মানুষের পাশে হেলান দিয়ে শুয়েছিল, কিন্তু লোকটি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এবং শরীরটা গরম করার জন্য তার খুব সিগারেট খেতে ইচ্ছে করলো। তখন তার মনে পড়লো যে তার পকেটে সিগারেট আছে, কিন্তু দেশলাই নেই। তখন সে ভাবলো পাশে ঘুমিয়ে থাকা লোকটিকে জিজ্ঞেস করলেও তো তা থাকতেও পারে। সে লোকটির কাছে আগুন চাইলো। লোকটি তার মুখের চাদর না সরিয়েই ঘুমের ঘোরে তাকে একটা দেশলাই দিল এবং ফেরিওয়ালা সিগারেটটি ধরিয়ে দেশলাইটি ফেরত দিল এবং লোকটি ওইভাবেই শুধু হাত বাড়িয়ে দেশলাইটা নিয়ে পাশে রেখে দিল। ফেরিওয়ালা সিগারেট খেতে খেতে কথা বলল, কিন্তু লোকটি কোনো সাড়া না দেয় সে ভাবল হয়তো
লোকটি ঘুমিয়ে পড়েছে। এই ভেবে সেও একটু পরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তার ঘুম ভাঙলো একজন ডোমের ডাকে। ডোম তাকে জিজ্ঞেস করলো যে এইখানে কি করছেন। লোকটি বলল যে গত রাতে প্রচুর ঝড়ের কারণে আমরা কোথাও জায়গা না পেয়ে এই ঘরটিতে আশ্রয় নিয়েছি। এখন সকাল হয়েছে, আমি চলে যাব। লোকটি তার পাশে তাকিয়ে দেখে যে লোকটি রাতে তাকে দেশলাই দিয়েছিল সে তখনও মুখ ঢেকে ঘুমাচ্ছে। পরে ফেরিওয়ালা ডোমটিকে ডেকে বলল যে গত রাতে সমস্ত ঘটনা খুলে বলল। ডোমটি হেসে বলল যে তুমি কি মজা করছো আমার সাথে? রাতের নেশার ঘরে ছিলে? লোকটি জিজ্ঞেস করলো কেন? উত্তরে ডোমটি বলল যে ঘুমন্ত মানুষটির শরীরটা থেকে কাপড়টা টেনে সরিয়ে ফেরিওয়ালাকে দেখালো এবং বলল এই ঘরটি লাশ কাটা ঘর। ফেরিওয়ালা দেখলো যে সে লোকটিকে ঘুমন্ত অবস্থায় যে ভেবেছিল সেটি আসলে একটি লাশ, পেট কাটা, নাড়ি ভুড়ি প্রায় বের করা, ছোট ছোট আচ্ছা, এবং তার গায়ে অনেক কোপের দাগ ছিল। এই ঘটনা দেখে তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। সে সামলাতে পারল না যে লাশটি কিভাবে গত রাত্রে এখানে তাকে দেশলাই দিল। পাশে থাকা সেই লোকটির দেশলাই দিয়ে সিগারেটের ছাই দেখে সে নিজে যেন ধরানো সিগারেটের ছাই দেখে সে যেন নিজের দুই চোখকে বিশ্বাস করতে পারলো না। বাসায় গিয়ে সে ঘটনাটি খুলে বলল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। ওই দিন তার প্রচুর জ্বর আসে। 3 দিন পর লোকটি মারা যায়। ঘটনাটি পড়ে শোনালে ভালো লাগবে। আপনারা চাইলে পটল বিল সম্পর্কিত অনেক ঘটনা আপনাদের জানাবো। ভালো থাকবেন এবং ধন্যবাদ। শুভ বণিক, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা পটল বিলের যদি ঘটনা থাকে তাহলে আমাদের পাঠান, এবং যারা যারা জানেন না কেন তারা লিখে পাঠাবেন অবশ্যই আমাদেরকে। যদি সেই রকম কোনো ভয়ঙ্কর জায়গা হয় আমরা সেখানে ভিজিটও করতে পারি। সো অবশ্যই জানিয়ে দিন যে কি আছে পটল বিল সম্পর্কে কি জানেন এবং এই ঘটনাটি কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে SMS পাঠাতে ভুলবেন না। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এবং ফেসবুকে বেশ কিছু কমেন্ট আসছে, সেগুলো আমরা ফিরে এসে পড়বো। আপাতত চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। স্টে টিউন টু রেডিও ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি FM। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন। আবির আমাদের এখানে লিখছেন এবং লাশের গল্পটা তার কাছে খুব ভালো লেগেছে, সেটা তিনি জানিয়েছেন। এছাড়াও রুবেল আমাদের লিখেছেন জামালপুর থেকে, তিনি শুনছেন। ফেসবুকের গুলো পড়ছি। হাসান লিখেছেন যে অনেক ভয় লাগছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে রিফাত লিখেছেন সবগুলো স্টোরি অসাধারণ ছিল। এছাড়াও নাইম আমাদের সাথে SMS করেছেন এবং আমাকে বলছেন যে যে স্টোরিটা কিছুক্ষণ আগে পড়লেন সেটা শুনে আমার এখন ভয় লাগছে। আচ্ছা, নাহিদ শাহরিয়ার সাব্বির আমাদের এখানে লিখছেন। এছাড়াও আমাদের এখানে লিখছেন, দেখতে পাচ্ছি মিজানুর রহমান লিখছেন পটল বিলের কাহিনীটা দারুণ। আমাদেরকে শাহনীলা রহমান মৌমিতা আমাদের এখানে লিখছেন যে ভালো লাগছে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলা জুই বিশ্বাস আমাদের এখানে লিখছেন আজকের ঘটনাগুলো রিয়েলি অসম। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে মনিরুল ইসলাম বলছেন আমরা 3 জন মিলে বড়াল নদীর পাড়ে বসে শুনছি। তো আমার কাছে যেটা মনে হয় যে গরমের মধ্যে এই নদীর পাড়ে বসে শোনা বা খোলা জায়গায় বসে ভূত FM শোনার আইডিয়াটা কিন্তু খারাপ না। এবং কারো ডিস্টার্বও হয় না। টেলিভিশন বা অন্য কোনো কিছু দেখতে যেরকম আলো টালোর ব্যাপার থাকে, এখানে কোনো ব্যাপার নাই। জাস্ট আপনি শুনতে পারেন নিজের মতো করে। এবং আমার কাছে মনে হয় যে আজকের ঘটনাগুলো জমজমাট লাগবে। এখন যে ঘটনা শোনাবো এই ঘটনাটা আমি নিজেই এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এবং মানে আল্লাহর দুনিয়ায় অনেক কিছু ঘটে এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তো যিনি এসছেন আমাদের একজন, আপনি আপনার নাম? আমার নাম আলমগীর সরকার। জি, আলমগীর সরকার। এবং আলমগীর সরকার, আপনি যে ঘটনাটা বলবেন সেটা হচ্ছে 40-এর দশক না 50-এর দশক? 40-50-এর দশক। 40-50-এর দশকের ঘটনা। তো অনেক 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 পুরনো। এবং আপনি যেটা বলছেন, আপনি নিজে এখন কি করেন? আমি একটা সেনাগোল্লা জব করি। আচ্ছা, তো আমরা আপনার ঘটনায় চলে যাই। এবং আপনার যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জায়গাটা কোথায়? জায়গাটা গাইবান্ধা। আপনার গ্রামের বাড়ি। এবং আপনি বলছিলেন ঘটনাটা খুব অদ্ভুত বলে এতগুলো প্রশ্ন
করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বলছিলেন যে আপনাদের এলাকার সবাই এলাকার সেই সময় যারা মুরব্বী ছিলেন বা তারা অনেকে তাদের মুখেও শোনা, আমার নানার একদম সামনে উনি এটা শুনে আপনি কত বছর আগে শুনেছিলেন এই ঘটনাটা? তো আমরা তখন ছোটবেলায় ঘটনাটা শুনেছি, আমি প্রায় 30-35 বছর 30-35 বছর আগে আপনি এই ঘটনাটা শুনেছেন শুনেছি। এবং সেই ঘটনাটা এখন আপনি আমাদের সাথে জি, শেয়ার জি। করবেন। খুবই অদ্ভুত ঘটনা বলে এত কিছু বললাম, তো শুনি আপনার জি। ঘটনা। রাসেল ভাই, আমি আমার পরিচয়টা আরেকবার দিতে চাই। আমার নাম আলমগীর সরকার, আমি এসেছি পূর্ব জোরাইন থেকে। তো আমি ঘটনা চলে যাই। জি। ঘটনাটা 50 দশকের ওই সময় হবে। তো আমার নানার কাছে শোনা। আমার নানা একটু ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো সে আগে থেকেই। তো অনেক বড় বড় ঘটনা আছে, সেগুলো একসময় এসে শেয়ার করবো। বাট আজকে যে জিনিসটা সেটা তার আমলেরই ঘটনাটা ঘটে গেছে। তো সেই সময় ওই এলাকায় তাদের গ্রামের পাশের গ্রামে আর কি একজন মাতবর শ্রেণীর একজন লোক ছিলেন। তো উনি একটু খুব মানে আছে না, ভালো মন্দ মিলেই তো মানুষ, তো উনি একটু মন্দ মানুষই ছিল। মানে উনি সাধারণত যে কোনো জায়গায় সালিশ করতে গেলে হয়তো দেখা গেছে যে ন্যায় বিচার পেত না, বা তারপরে আবার বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়াইতো, সুদ খাইতো, মানে না এহেন কোনো খারাপ কাজ নেই যে উনি করেননি। তো যাই হোক, এলাকার লোকজন তাকে খুবই অপছন্দ করতো। তো একটা সময় উনি মারা যান। তো মারা যাওয়ার পরেই ঘটনাগুলো শুরু হয় তার। তো যেহেতু এই জগতে দুটো লোকের ক্ষেত্রে মানুষের কৌতূহলী থাকে বেশি, এক খুব বেশি ভালো হলে তার ক্ষেত্রে লোক বেশি হয়, আবার খুব খারাপ লোক হলে তার ক্ষেত্রে লোক বেশি হয়। তো কোন এক সময় লোকজন তাকে কবরস্থ করে, মানে মারা যাওয়ার পরে কবরস্থ করার পরে ওই দিন সারাদিন ভালো গেল, রাত্রেও ভালো গেল। পরের দিন সকালবেলা যখন তার লোকজন উঠে দরজা খুললেই দেখে যে তার ওই লাশটা তার সামনে, মানে যে লোক যে মারা গেছে তার বাড়ির লোকজন যখন দরজা খুললো তখন দেখে যে লাশটা তার ওই কাফন পরানো অবস্থায় লাশটা সামনে। তো এই দেখে তারা তো হতচকিত হয়ে গেল যে কি ব্যাপার, এটা কি হলো। যে কবরে গেল, দেখলো যে কবর যেমন কবর তেমনই আছে, কোনো মাটিও সরানো হয়নি, কিছুই সরানো হয়নি, কিন্তু ওখানে লাশ নেই, লাশ হলে তাদের বাড়িতে। তো তখন তারা মনে করলো যে হয়তো ওই লোকটা খারাপ ছিল, বা হয়তো এলাকার লোকজন তো তার শত্রু থাকতেই পারে, হয়তো কেউ এরকম বদমাইশি করে হয়তো এই কাজটা করছে, বা কোনো ভাবে তাকে নিয়ে এসে সামনে রাখছে। তো প্রথম দিন তারা কিছু না মনে করে এলাকার লোকজন আবার জোগাড় করলো, করে যায় তাকে আবার ওই কবরে, ওই যে কবরে ছিল সেই কবরে রাখছে। তো একটা সময় তো ওরা রাখে দেওয়ার পরে সারাদিন ভালো গেল, আবার রাত ভালো গেল। পরের দিন সকালবেলায় উঠে আবার যেই দরজা খুলছে, খুলে দেখে যে ঠিকই ওই লাশটা আবার যেমনকার অবস্থা সেই অবস্থায়। আবার খবর নিয়ে, মানে যে খোঁজ নিয়ে দেখলো যে দেখে যে কোনো মাটি সরানো হয়নি, কিচ্ছু করানো হয়নি, ওই যেমন কবর সেই রকমই আছে, কিন্তু লাশ নেই। আবার এরা তখন বুঝলো যে না, এখানে তো কোনো সমস্যা, এটা কি বিষয়টা কি, এটা তো তাহলে দেখতে হয়। তো তখন তারা করলো কি, ওই লোকজন ইন্ডিভিজুয়াল তো এই বাতাসের সাহায্যে তো কথাটা খুবই ঘুরপাক খাচ্ছে, এবং যত দূর হচ্ছে তত লোকজন আরো বেশি হচ্ছে, আসতেছে। এই করতে করতে তখন এলাকার লোকজন কয়েক গ্রাম মিলে, তখন তো লোকজন ছিল খুব কম। তা আমার নানাও গেল সেই সময়। তো আমার নানা তখন এই গিয়ে যখন পুরো ঘটনা শুনলো, এরপরে তারা তাদের ইয়াং বয়সের ঘটনা, তো তখন তারা এরকম লোকজন জোগাড় করে তারা ওই কবরে গিয়ে আবার এটাকে কবরস্থ করলো। কবরে করার পর আমার নানা এবং আরো সব লোকজন মিলে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এই পাহারা থাকবো আজকে রাত্রে, কে এই কাজটা করতেছে, মানুষ না কে, বা হতে পারে কেউ কেউ বলতেছে দিনের কাজ হতে পারে, কেউ কেউ বলতেছে হয়তো মানুষই করতেছে, তার কোনো শত্রু ছিল এইভাবে। তো যাই হোক, তারা মোটামুটি বেশ কিছু লোক, মানে লাঠি টাঠি দিয়ে, কেউ ইটি নিয়ে, তো ওই গোরস্থানের উপরে তো গাছ থাকে কিছু, সাধারণত অনেক পুরোনো গাছটা থাকে, কেউ কেউ গাছে উঠে থাকলো, আবার কেউ কেউ ঝোপঝাড়ের আড়ালে বিভিন্ন ভাবে কেউ কেউ এরকম অ্যাটেম্প নিয়ে থাকলো। তো একটা সময় এই রাত্র প্রায় 8টা-9টা থেকে তারা শুরু করছে পাহারা দেওয়া। ঠিক যখন 10টা বাজে, 11টা বাজে, 12টার সময় এরকম চাঁদনি রাত, ওরা তখন টের পেলো যে, দেখলো যে মানে মনে হলো যে আসমান থেকে কোন 3জন লোক জুব্বা পরা, একদম ফর্সা, 30-35 হাত লম্বা এরকম লোক এসে কবর পাশে 3 জায়গায় ছিল, আর একজন মাথার কাছে। তো এরা দেখে তো এরা তো মানে কি পাহারা দিবে আর কি, অনেকেই তো ভয় পালাইছে, মানে যারা একটু ভীতু টাইপের লোক, আর যারা সাহসী তারা দেখতেছে দেখি কি করা যায়। তো যখন তারা লাঠি টাঠি নিয়ে তখন দেখতেছে
যে যখন ওই মাঝখানের যে লোকটা উনি সিনার উপরে যখন ওই হাত দিল, দেখে যে আপসাপ ওই মোদ্দাটা তার মানে হাতের উপরে উঠে আসলো। তো এইটা যখন দেখছে, এই দেখার পরে তখন তারা সব কেউ যারা যারা যেখানে ছিল আপসাপ পড়ে গেছে, ওখানেই ফেন্ট হয়ে গেছে সবাই। কিছু লোক তো পালাই গেছে আগেই, আর যারা ছিল তারা ওখানে পড়ে গেছে, পড়ে যায় মানে একদম সেন্সলেস অবস্থায়। তো পড়ার পরে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে সেই সময় যে তারা প্রত্যেকটা লোকে যারা বাড়িতে গিয়ে ঘুমাইছে তারাও স্বপ্ন দেখছে, এবং এখানে যে কয়জন ছিল তারাও দেখে স্বপ্ন দেখে একই সেম ঘটনা। তাদেরকে বলা হচ্ছে যে এই লোকটি এত চরম খারাপ লোক ছিল, তোরা যদি এখানে তাকে 100 বারও যদি তোরা কবরস্থ করিস, 100 বারও এই লাশটা তোদের বাড়িতেই যাবে। এটা স্বপ্নে দেখছে। এটা স্বপ্নে দেখতেছে তারা। এবং ওই দিনও কিন্তু রাত্রে তৃতীয়বারের মতো আবার লাশটা তাদের বাড়িতে ঠিকই গেছে, মানে তাদের বাড়িতে গেছে, এবং যাওয়ার পরেই ধুমকিটা দিছে যে এরপরে যদি তোরা আবারও দিস তাহলে এই লাশ ততবারই যাবে তোদের বাড়িতে, যে এই লাশ এখানে গ্রহণ হবে না, মানে গ্রহণ করা যাবে না, হবে না। তো তখন বলছে যে তাহলে তখন তারা বলতেছে যে হ্যাঁ একটা বুদ্ধি আছে, এই লোকটা যেখানে তোরা কবরস্থ করছিস এই গোরস্থানের মধ্যেই এই পাশেই একজন বুজুর্গ ওলি আল্লাহর একজন মানে কবর আছে। তো আমাদের রাসেল ভাই এটা স্বাভাবিক, আমাদের মুসলমান ধর্ম আছে যে কোনো বুজুর্গ বা ওলি আল্লাহ থাকলে তার আশেপাশে 40 গজের মধ্যে কোনো সাধারণত কবর আজাব হয় না। এটা আমাদের আমরা জানি না, আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের একটা ইয়ে আছে। তো এই সময় তারা যখন তাকে বলল যে তোরা এখান থেকে 50-60 গজ দূরে একটা জায়গা দেখা দিল, প্রায় নদীর কাছাকাছি, বললো যে ওখানে যে তোরা যদি তাকে রাখতে পারিস কবর দিয়ে তাহলে তোরা তো রেহাই পাবি, না হলে এখানে রাখলে যতবার রাখবি ততবারই তোদের বাড়ি যাবে। তো তখন তারা একটা সময় এই জেগে গেল, মানে তারা সবাই কেউ কেউ ইয়ে হয়ে গেল, হুঁশ ফিরে আসলো। এসে তখন তারা যে যার মতো পাচ্ছে বাড়িতে, যার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে কোন রকমের রাতটা কাটাইছে। দেখে যে পরের দিন সকালবেলা দেখে যে ওই ঠিক হুবহু লাশটা তাদের বাড়িতেই পাওয়া গেল। তখন দেখি এলাকার লোকজন তো এটা বিরাট একটা সরগোল পড়ে গেল, এবং এলাকার লোকজন বললো যে না, এটা তো স্বাভাবিকভাবে নেওয়া যায় না। তো এক কথা দুই কথা সবার সামনে বললো যে আমি একটা শুনলাম যে ওই 3 জন এই কথা বলতেছিল এই লাশটা সম্বন্ধে। ও বলতেছে আমিও তো দেখছি, ও বলতেছে আমিও তো দেখছি। এখন সবাই বলতেছে, এমনকি যারা ছিল তারাও বলতেছে আমরা তো দেখছি এই স্বপ্ন, কি ব্যাপার, এটা ঘটনা নাকি? তখন একটা সময় ওই আমার নানা বললো যে তখন ওই তাদের কথা মোতাবেক এই লাশটাকে ঠিক ওই 50-60 গজ দূরে যেখানে বলা হয়েছে ঠিক সেখানে গেলাম, যা ওখানে একটা কবর খুঁড়ে তাকে আবার রাখা হলো। সবচেয়ে বড় মজার ঘটনা, মানে দুঃখজনক হলে সত্য, যে রাসেল ভাই আমার নানা যারা বললো যে এই লাশটা যখন রাখলো, রেখে তারা কিছু দূর এগিয়ে আসছে, মানে পিছনের দিকে তারা তাকায় নাই, এমন ভাবে বিকট শব্দ একটা হলো যে শব্দের চোটে তারা যে পিছনের দিকে তারা এই সুযোগ তারা পায়নি, মানে তারা সোজা দৌড় সামনের দিকে দেখে দৌড়ে। তো ওই দিন আর তারা যায়নি। পরের দিন কেউ তারা গিয়ে দেখে যে ওই কবরটা, আমাদের কবর সাধারণত 2-1 মাসে বা 3 মাসে সাধারণত বৃষ্টি না হলে কবর ভেঙে যাওয়ার কথা না, কিন্তু তারা দেখতে পারলো পরের দিনই দেখে যে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, শুকনো জায়গা। ঠিক সেখানে যে দেখে যে ওই কবরটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, মানে মনে হয় না যে এখানে এই কবর বোধহয় আরো 2-4-5 বছর আগে বোধহয় কবর দেওয়া হয়েছে, অথচ কবরটা কিন্তু গতকালকে দেওয়া হয়েছে। এইভাবে তাকে মানে তার একটা হয়। এরপরে নানা তখন তারা অবশ্য বেশ অনেক এই বিষয়টা এলাকায় আমাদের সেই সময় খুব সবার মুখে মুখে ছিল, এবং কি ওই মুরব্বীরা সেই সময় যারা 2-1 জন আছে তারা ইচ্ছে করলে আমি এখন আপনাকে বলতে পারতাম না, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকে আবার খোঁজ নিয়ে দেখতে চান জায়গাটা আপনি আরেকবার সবাইকে যদি বলে দেন। আমাদের গাইবান্ধার একটা খোলাটি ইউনিয়ন, আমাদের ইউনিয়নের আমার নানার বাড়ি আর কি ওটা, কিন্তু ঘটনা ঘটে তাদের পাশের এলাকায়, মানে নানার পাশের এলাকায় সেই সময় যারা মুরব্বী আছে। এবং আপনার নানা তখন হচ্ছে এরকম যে কোনো ঝামেলা টামেলা হলে উনি? হ্যাঁ, আমার নানা কিন্তু এই কবিরাজি করতো, এই সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো আমার নানা। আমরা দেখতাম, আমি মানে ছোটবেলা থেকে অভ্যস্ত নানার সঙ্গে এগুলো থেকে এবং দেখছি নানার অনেক কিছু কাহিনীও আছে, আমি একসময় পরবর্তীতে বলবো, অনেক বহু ঘটনা আছে আমার কাছে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে কাছে অলরেডি আরো অনেকেই SMS পাঠাচ্ছেন, একটু SMS পড়তে হয়, এবং আমি দেখতে পাচ্ছি জ্যাকলিন এবং আনিকা আমাদেরকে নাটোর থেকে SMS করেছেন। FM মামুন আমাদের SMS করেছেন জয়পুরহাট থেকে। পাপ্পু এবং টুটুল আমাদের SMS করেছেন বেনাপোল থেকে, এবং এটা তাদের ফার্স্ট SMS। ভূত FM শুনছেন, ভয় পাচ্ছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে প্রথম SMS পাঠিয়ে দেওয়ার জন্য। ইলোরা আমাদের SMS করেছেন। মাসুদ
খুলনা থেকে আমাদের SMS করেছেন, ছাদে বসে ভূত FM শুনছেন। লিমন আমাদের SMS করেছেন, আমি আর আচ্ছা তিনি এবং তার ওয়াইফ তারা ইরানি তারা একসঙ্গে শুনছেন ভূত FM। এছাড়াও দেখতে পাচ্ছি বিপ্লব আমাদের SMS করেছেন জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং তার কাছে ব্যাপারটা খুবই অবিশ্বাস্য লিখেছে। আমাদের কাছে মুনিরা আঞ্জুম SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি বলছেন ঘটনাটি ভয়ঙ্কর সুন্দর হয়েছে। আমাদেরকে অরণ্য জয় লিখেছেন, সব স্টোরিগুলো ভালো ছিল, এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। শুভ অধিকারী আমাদের লিখেছেন, এবং তিনি বলছেন সত্যি ভয়ঙ্কর। অ্যাডভোকেট মামুন মতিয়াখালী খুলনা থেকে লিখেছেন লাস্ট স্টোরিটা দারুণ। শারমিন ভোলা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে রাসেল। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রকি সহ আরো অনেকে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে লিখতে হবে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা আরেকটা স্টোরিতে যাই যেটা আমার কাছে লেখা রয়েছে এবং আমি এটা পড়ে শোনাতে চাই আপনাদের কাছে। আশা করছি আগের মতো এই ঘটনাটা আপনাদের আনন্দ দেবে। লিখছেন আমাদেরকে, আচ্ছা নাম যদি প্রকাশ করতে না বলে থাকেন, আমি ঘটনাটা পড়ি। রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ সব সময় আপনি ভালোর দলে থাকেন। আমি আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের ভূত FM এর নিয়মিত শ্রোতা না হলেও অনেক এপিসোড আমি শুনেছি, তাই আজ নিজের ঘটনা লিখছি। আমি আজ যে ঘটনাটা বলবো তা আমার নিজের সাথে ঘটে যাওয়া ব্যাপার, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বয়স যখন 4 থেকে 5 বছর, তখন থেকে আমার ঘটনা শুরু হবার কারণ ছিল আমি একটা জিনের হাঁটার রাস্তায় বাধা দিয়েছিলাম। তারপর থেকে ওইটা আমার পিছু ছাড়েনি, আবার কখনো চেপেও ধরতে পারেনি। আমার বয়স 28 বছর। গত 24 বছরে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, তার একটা আপনাকে পাঠালাম। ঘটনা সাল 2011 জানুয়ারি মাস। আমি আমার 2 বন্ধু মিলে কমলাপুর কবরস্থানের কাছে একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। বাড়িটি ছিল 6 তলা আর আমরা থাকতাম ছাদের ওপরেই বাসাটিতে। 2 রুমের বাসাটি নতুন বানানো, তাই জানলার 2-1টা গ্রিল লাগানো বাকি ছিল। তো ঘটনার দিন কাজের চাপ থাকায় অফিস থেকে একটু দেরিতে বাসায় আসি। বাসায় এসে দেখি আমার 2 বন্ধু তখনও বাসায় আসেনি। আমি ওদেরকে ফোন দিলে ওরা আমাকে জানায় যে ওরা আজ বাসায় আসতে পারবে না, তাই রাতে একা থাকতে হয়। রাতের খাবার খেয়ে টিভি দেখতে দেখতে রাত প্রায় 2:15 বেজে যায়। পরদিন অফিস থাকায় ঘুমোতে যাওয়ার ব্যবস্থা করে ওয়াশরুমে যাই। বলে রাখা ভালো, ওয়াশরুমের ছোট জানালাতে তখনও কোনো গ্রিল বা গ্লাস লাগানো ছিল না। ওয়াশরুমে ঢুকেই আমার চোখ যায় কমলাপুর পোর্টের বিপরীতে থাকা একটি গার্মেন্টস এর ছাদের ওপর পানির ট্যাঙ্কির ওপরে কেউ একজন বসে আছে। এসব ব্যাপারে অভ্যস্ত থাকায় আমি তেমন একটা মাথা না ঘামিয়ে কাজ করতে লাগলাম। বাসায় কেউ না থাকলে ওয়াশরুমের দরজাটা হালকা করে চাপানো রেখেই আমরা কাজ করছিলাম, এবং সর্বোচ্চ 1 মিনিট পরে আমি যখন বাসা থেকে উঠে দাঁড়ালাম, দেখলাম দূরে আমি যে জিনিসটাকে দেখলাম সেটা বসা দেখেছিলাম, ঠিক সেটা আমার ওয়াশরুমের সামনের ছাদে বসে আছে এবং ছোট জানালার সামনে পা ঝুলাচ্ছে। আমি খুব ভালোভাবে দেখতে পেলাম ওই জিনিসটার পায়ের পাতা আমার দিকে ঘুরানো, অর্থাৎ পায়ের আঙুলগুলো আমার দিকে ছিল, এবং আঙুল ছিল মাত্র 4টা, যা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বড়। এতটা কাছাকাছি চলে আসার কারণে আমি ঘাবড়ে যাই। ভয় পেলেও তখনও মনে সাহস হারায়নি। যা কিছু দোয়া পড়তে জানি তাই পড়তে লাগলাম। দোয়া পড়তে পড়তে যখন ওয়াশরুমের দরজা খুলে যাব, ঠিক দরজা বাহির থেকে দেখলাম যে ছিটকানি লাগানো। তবে আমার সম্পূর্ণ মনে আছে যে আমি দরজা লাগাইনি, আর এমনও না যে কেউ মজা করে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়েছে, কারণ ওই দিন আমি ছাড়া বাসায় আর কেউ ছিল না। যখন টানাটানি করেও দরজাটা খুলছিল না, আস্তে আস্তে ভয়টা বাড়তে লাগলো। কি করব বুঝতে পারছিলাম না। কয়েক সেকেন্ড সময় নিয়ে শরীরে যত শক্তি ছিল তাই দিয়ে দরজাটায় একটা লাথি দিলাম। প্লাস্টিকের ডোরের
দরজা হওয়ার কারণে দরজাটা ভেঙে যায় আর আস্তে করে খুলে যায়। ওই দিন রাতে সারা রাত লাইট জ্বালিয়ে রেখে বসেছিলাম। ওই ঘটনার পর আমরা বাসা ছেড়ে দেই আর পাশের আরেকটি বাসায় উঠি। বাসা ছাড়লে কি হবে, ওইটা আমার পিছু ছাড়েনি। ফেব্রুয়ারি মাসের কোনো একদিন বিকেলে কমলাপুর ব্রিজ দিয়ে আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম, গন্তব্য আরামবাগ। আমি ওভারব্রিজ থেকে নামার পর সময় খেয়াল করলাম স্টেশনের লাশ ঘরের সামনে একটা লাশ চাটাই দিয়ে মুড়ে ভ্যানের উপর রেখে দেওয়া। যেহেতু আমি কিছু বিধিনিষেধ মানি এবং যার মধ্যে একটা হচ্ছে যে কোনো লাশের কাছে না যাওয়া, তাই দ্রুত ওখান থেকে চলে আসি। তবে লাশ হয়তো পুরনো হওয়ার কারণে সেখান থেকে গন্ধ আসছিল। আমি দ্রুত যাওয়ার সময় সেই গন্ধটা আমার নাকে লাগে। রাতে বাসায় কেউ থাকবে না জেনে একটু রাত করে বাসায় ফিরি এবং বেশ কিছু কাজের চাপে বিকেলে দেখা লাশের কথাটা পুরোপুরি ভুলে গেলাম। মেস থাকি, তাই একা থাকার প্রস্তুতি নিলাম। রাত কয়টা বাজে জানি না, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে সেই লাশটা দেখতে লাগলাম, সাথে গন্ধটা অনুভব করলাম। গন্ধটা এত বেশি পরিমাণে পাচ্ছিলাম যে আমি অনেকটা লাশ দিয়ে ঘুম থেকে উঠলাম। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে গেছে এবং তা পরিমাণে বেশি, যা সহ্য করা যাচ্ছিল না। আমি গন্ধটা কমানোর জন্য রুমের জানালাগুলো খুলে দেই, কিন্তু তবুও গন্ধটা যাচ্ছিল না। রুমে স্প্রে দিলাম, কিন্তু গন্ধটা কমছিল না, বরং মনে হচ্ছিল যেন গন্ধটা বাড়ছে। কোনো উপায় না পেয়ে যখন রুমের ছিটকানিটা খুললাম, মনে হলো কেউ একজন সজোরে দরজার বাহির থেকে ধাক্কা দেয় আর দরজাটা সজোরে আমার মাথায় আঘাত করে। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর জানতে পারি আমার পাশের রুমের এক ভাই ফজরের নামাজ পড়ার সময় ওঠে এবং রুমের বাইরে আমাকে দেখেছে এবং আমার শরীর রুমের মধ্যে, অর্ধেক শরীর বাইরে পড়েছিল। পরে আমার বন্ধুরা আসলে ওরা আমাকে সুস্থ করে তোলে এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এছাড়া আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা আছে, যা অন্য আরেকদিন লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন। এবং এখন আমি যেহেতু কোথাও নাম বলতে নিষেধ করেন, আমি বলে দিচ্ছি সুজন হোসেন অনিক, তার বাসা মালিবাগ, ঢাকায়। এবং আমি একটা জিনিস শুধু বলবো যে আজকে অনেকেই জানি যে ভূত এফএম শেষ করেও ওয়াশরুমে যাবেন এবং ওয়াশরুমে যে ছোট্ট জানালাটা আছে সেই জানালা দিকে আপনাদের এমনিতে না চাইতেই চোখ পড়ে। কেন যেন আমরা যে জিনিসটা অ্যাভয়েড করতে চাই সেদিকেই আমাদের চোখ বারবার চলে যায়। যে জায়গাটা ওই যে বলে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তো ব্যাপারটা এরকম যে আমরা যে জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাই, যে জিনিসগুলোকে ভয় পাই, সেই জিনিসগুলোই বারবার আমাদের সাথে ঘটে যায়। আমরা হঠাৎ করে অস্বস্তি অনুভব করছি, হয়তো শুয়ে আছি, ঘুমিয়ে আছি, রাত অনেক, এবং আমি আনুমানিক আমার কাছে মনে হলো যে হয়তো যে এখন 2টা বা 3টা বাজে, আমার ঘুম ভেঙে গেছে। আমি জানি যে এখন তাকালে আমি খারাপ কিছু দেখে ফেলতে পারি বা আমি আমার ঘরে কারো উপস্থিতি টের পাচ্ছি। কেন জানি না ওই সময় আপনি থেকেই চোখটা খুলে যায়, কেন জানি না ওই সময় আপনি থেকেই আমরা দেখে ফেলি সেই ভয়ের কিছু জিনিসটা। এবং এইখানেও সেই ব্যাপারটাই হয়েছে এবং চোখ চলে গেছে দূরে, সেখান থেকে ধীরে ধীরে সেই জিনিসটা কাছে এসছে এবং এক সময় ওনার জানালার যে ছোট্ট যে জানালাটা ওয়াশরুমের সেখানেই পা ঝুলিয়ে বসেছে এবং পায়ে ছিল 4টি আঙুল। তো এই জিনিসটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা ভয়ের, যে 4 আঙ্গুল সহ একটা পা আপনার ওয়াশরুমের ছোট্ট জানালায় ঝুলছে এবং আপনি অনেকদিন আগে দেখা কোনো বা এরকম কোন একটা উদ্ভট টাইপের একটা গন্ধ আপনার নাকে আসছে, ঘুম ভেঙে গেল আপনার যে গন্ধের কারণে, এবং আপনি দেখছেন যে পুরো ঘরে সেই গন্ধ এবং যে কোনো ধরনের স্প্রে দিয়েও সেই গন্ধটা আর যাচ্ছে না। কেমন লাগে এই ব্যাপারগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা একটু সময় নিয়ে SMS করুন আমাকে। আমি কিছুক্ষণ পরে একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো এবং আপনারা কি লিখলেন না লিখলেন জাস্ট জানাবেন যে আজকে যদি মনের ভুলে কোনোভাবে বাথরুমে গিয়ে হঠাৎ করেই দেখে ফেলেন আপনার সেই ওয়াশরুমের ছোট্ট জানালার বাইরে 2টো পা, যে পায়ে 4টি করে আঙুল, অথবা আপনি যদি হঠাৎ করে ঘুম ভেঙে এরকম কোন একটা অদ্ভুত টাইপের গন্ধ পান, অথবা আপনি যদি হঠাৎ করে অনুভব করেন যে আপনার শরীরের কোথাও চুলের স্পর্শ লাগছে, আপনার যে চুলের স্পর্শটা আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে, কেমন লাগবে
লিখে পাঠান আমাদেরকে। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। এবং যদি আমরা ইমেল গুলো আগেই পড়ে মানে এখন পাঠালে যে এখনই পড়বো তা না, হয়তো আগামী সপ্তাহে পড়তে পারবো, এবং এটা একটু ধৈর্য ধরে পাঠাতে হবে এই জন্য। আর যারা আমাদেরকে দেখতে পাচ্ছি, যারা আমাদেরকে ফেসবুকে কানেক্টেড থাকছেন আমাদের সাথে, তারা চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। ফিরে আসবো আবারও, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তির .FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম ও আজকের অতিথিয়া, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুকে আজকের অতিথিদের ছবি দেওয়া আছে, এবং আপনারা চাইলেই সেখানে দেখতে পারেন, এবং একটু চেক আউট করুন, দেখুন যে কি অবস্থা, এবং আমাদের সাথে জানিয়ে দিন যে কোন ঘটনাটা বেশি ভালো লাগছে, কোন ঘটনাটা আপনার অতটা ভালো লাগছে না। এই জিনিসগুলো আপনারা যখন তখন কিন্তু চাইলে জানিয়ে দিতে পারেন, এবং ফেসবুকে আপনার জন্য সবসময়ই আমরা ওপেন আছি, এবং আপনাদের যে সমস্ত কমেন্ট গুলো করছেন, যা কিছু করছেন আমরা দেখতে পাচ্ছি। সো আপেল মাহমুদ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লিখেছেন, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছেন তারা শুনছেন ভূত FM, এবং গাইবান্ধার ঘটনাটা তার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এছাড়া রয়েছেন ওমর ফারুক, এবং তিনি বলছেন যে পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সঙ্গে থাকবেন তিনি, এবং তিনি বলছেন যে একা একা শুনছি, খুব ভালো লাগছে কিন্তু একটু ভয়ও লাগছে, তবু উপভোগ করছি। সাইফুদ্দিন মোহাম্মদ শাওন লিখেছেন এত গরমে ভূত FM শুনছি এন্ড গরমে ঠান্ডা হয়ে যাচ্ছি। ওকে, আমিন আমাদেরকে SMS করেছেন, এবং তিনি বলছেন ভয় লাগে না তো রাসেল ভাই। বাহ, চমৎকার। আপনার নিশ্চয়ই তাহলে হাসি পাচ্ছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে SMS করছেন মন পাখি, এবং তিনি আমাদেরকে SMS করেছেন নাফিসুল ইসলাম নাফিউস সালাম ইয়ানি, এবং থ্রিলিং লাগছে পুরো ব্যাপারটা। আচ্ছা, এবং তিনি টের পাচ্ছেন পুরো ভয়টা যেভাবে টের পাওয়া যায় সেভাবে তিনি টের পাচ্ছেন। এবং এমনি জহুরুল ইসলাম আমাদের এখানে লিখছেন যে হয়তো হবে আশা করি। এই মাত্র কি জয়েন করেন, আগে ঘটনাগুলোকে আপনি শুনেছেন। এও যদি ভয় না লাগে তাহলে আমরা আসলেই বলবো যে ভীষণ রকমের আমাদেরকে নিরুপায় মনে হতে হবে, কারণ মানে থাকে না কিছু জিনিস যে কিছু অনেক মানুষ কিন্তু সিরিয়াস কথা শুনলে হেসে ফেলে, হাসি পায়। অনেক মানুষের ভয়ের কথা শুনলে হয়তো অনেকের এরকম থাকতে পারে, এরকম অনেক 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 ধরনের মানুষ আছে না ভাই পৃথিবীতে। আপনি হয়তো সেরকম একজন মানুষ, একটু আলাদা, একটু ডিফারেন্ট, একটু ইন্টেলেকচুয়াল হতে পারেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি দক্ষিণখান থেকে আসছি। ওকে, তো ঘটনাটা বেসিক্যালি রাসেল ভাই আমার কলিগের কাছ থেকে শোনা, এটা জামালপুরের একটা ঘটনা। জি, এটা 13 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা জামালপুর সদরেরই। ঘটনাটা সবাই মোটামুটি জানে, জামালপুর সদরে যারা এখন শুনতেছে সবাই ঘটনাটা জানে। তো যাই হোক, ঘটনাটা আসলে এরকম ছিল রাসেল ভাই, যে যার ঘটনাটা উনি মানে আমার যে কলিগ আছে কবির, ওর ফুফাতো ভাইয়ের বাসাতেই মানে ঘটনাটা তখন শুরু হয় আর কি। তো ওই লোকটা মানে এমনিতে মোটামুটি বয়স ছিল, তার ছেলে মেয়ে ছিল 4 জন, 3 ছেলে আর 1 মেয়ে ছিল। তো ছেলেদের ইনকামে ওনাদের ফ্যামিলি চলতো, আর পাশাপাশি উনি মানে শখের বসে আর কি মাছ ধরতো। তো যাই হোক, মাছ ধরার জন্য রাসেল ভাই গ্রাম্য ভাষায় আপনাকে একটা পোকা ছিল, পোকা, সেটা ডিম ইউজ করা হতো। তো সেই পোকাটা ধরার জন্য উনি মাঝে মধ্যে বেরোতো। তো একদিনকার ঘটনা, সেদিন উনি সেই পোকাটা ধরার জন্য বের হয়েছে। তো বের হওয়ার পরে মোটামুটি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে। তারপর আমাদের বাসা থেকে মাঠ আছে বড়, তো মাঠ পেরিয়ে ওখানে ঝোপঝাড় আছে, তো ওদিকে গেছে আর কি সেই ডিমগুলো খোঁজার জন্য। তো ওখানে যাওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ খোঁজার পর একটা গর্ত দেখতে পারছে। তারপর ওখান থেকে
মানে 3টা ডিম কালেক্ট করছে, বাট ওগুলো মানে যে পোকার ডিমটার সাইজ যেরকম থাকার কথা সেরকম ছিল না। মোটামুটি আপনার কবুতরের ডিমের যেরকম সাইজ হয় ওইরকম সাইজ ছিল ডিমগুলোর। তো উনি তারপরেও ওগুলো মানে কিউরিওসিটি ছিল, সেটা নিয়ে ওনার যে আপনার গ্রামের মানুষ যে গামছা দিয়ে আপনার থলি বানায় মানে কোনো কিছু নেওয়ার জন্য, তো ওটা দিয়ে উনি থলি বানিয়ে ওই 3টা ডিম ওর সাথে সেটাতে কালেক্ট করে বাসার দিকে রওনা দিচ্ছে আসার জন্য। তো আসার পথে যে আমার ওই কলিগ ছিল ওনার, ওর ফুফাতো ভাইয়ের বাসায় প্রথম পড়ে, মাঠটা পেরিয়ে ওঠার জন্য ওই বাসাটি প্রথমে পড়ে। তো পড়ার পরে ওই লোক ওই বাসায় যায়, যাওয়ার পরে ও সরি রাসেল ভাই, একটা জিনিস মিস হয়ে গেছে যে মানে উনি এই ডিমটা নিয়ে যখন মানে ব্যাক করবে তো পিছে ঘোরার পরেই দেখে যে মানে একটা সাপ ফোনা তোলার তার দিকে দাঁড়িয়ে আছে, মানে আক্রমণ করতে, মানে সাপটার আক্রমণ করার ইচ্ছে, কিন্তু ওই ডিমগুলো থাকাতে সাপটাও আক্রমণ করতে পারতেছে না। হয়তো ওনাকে আক্রমণ করলে ডিমগুলো পরে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য তো উনি সাপটাকে মানে কিছুক্ষণ কাটানোর চেষ্টা করছে, প্রথম অবস্থায় পারে নাই। তারপরে সাপটাকে কাটিয়ে উনি বাসার দিকে চলে আসতে না। তারপর তারপর ওই বাসাটা পড়ে, তো পড়ার পরে এই যে ওই কলেজের ফুফাতো ভাইয়ের মাকে মানে ব্যাপারটা বলে যে আমি এরকম ডিম কালেক্ট করে নিয়ে আসছি, তো মানে আসার সময় এরকম সাপটা ছিল, তো থাকা মানে সাপটা এরকম পরে মানে বলছে যে এগুলো আসলে সাপের ডিম, আপনি কাজটা হয়তো ভালো করেন নাই, এটা আপনার ভালো নাও হইতে পারে। পরে যাই হোক উনি এটা কোনো পাত্তা দেয় নাই। তো উনি কি করছে, ডিম একটা নিয়ে প্রথমে ভাঙার চেষ্টা করছে। তো আসলে ওই ডিমগুলো মানে মোটামুটি একটু শক্ত ছিল, মানে উনি নর্মালি যতটুকু প্রেসার দিলে ডিম ভাঙার কথা ততটুকু প্রেসার দেওয়ার পরে ডিমটা ভাঙে নাই। তো মোটামুটি তার থেকে বেশি প্রেসার ক্রিয়েট করে মানে ডিমটা ভাঙছে। তো ভাঙার পরে মোটামুটি দেখছে যে মানে সাপের আকৃতি ভিতরে কিছু একটা আছে, মোটামুটি হয়েছে জিনিসটা, মানে এখনো ফুটে নাই পুরোপুরি ভাবে। তো উনি একটা ভাঙার পর যেহেতু দেখছে সাপের উনি মানে ওনার ভিতরে আর কোনো মানে ফিলিংস নেই যে বাকি 2টা রেখেছে। ওই মহিলা ওনাকে বলছিল যে আপনার একটা যেহেতু ভাঙছেন বাকিগুলো রেখেছেন। তো উনি আর এটা কথাটা শুনে নেই, উনি 3টা ডিমে ভাঙিয়ে ফেলছে। তো ভাঙিয়ে বলার পরে তো বাসায় এসে পড়ছে, বাসায় আসার পরে রাতে মোটামুটি জ্বর আসছে ওনার। তো জ্বর আসার পরে পরের দিন থেকে আরো জ্বর, মোটামুটি অনেক জ্বর। এখন মানে তার জ্বর থাকার কারণে উনি একেবারে শুকিয়ে গেছে রাসেল ভাই। তো শুকিয়ে যাওয়া অবস্থায় মানে লাস্ট মানে যেদিন জ্বরটা উঠছে ওদিনকে রাতে উনি মানে দেখতে পায় স্বপ্নে যে সাপটা আমাকে দেখাইতেছে যে এটা নষ্ট করছো ডিম, তো আমিও মানে তোমারও এরকম ক্ষতি হবে, 3টা জিনিস আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো। তো এরকম বলার পরে তোমার যে জ্বর ছিল উনি আর ব্যাপারটা কাউকে শেয়ারও করে না যে স্বপ্ন উনি কি দেখছে বা কি। তো উনি 1 সপ্তাহ টোটালি মানে ওই ঘটনার 1 সপ্তাহ পরে মারা যায়। তো মারা যাওয়ার আগের দিন ওনার ওয়াইফকে শেয়ার করে যায় ব্যাপারটা যে উনি স্বপ্নে এরকম কিছু দেখছে। তো শেয়ার করে যাওয়ার পর মানে ওনার যে ওয়াইফ ছিল মানে সে তখন মানে ভিতরে একটা ভয় ঢুকে যায়, যেহেতু মানে এরকম একটা কিছু হয়েছে। তো এখন ওনার হাজবেন্ড মারা গেছে, তো উনি মানে বলে গেছে যে 3জনের এরকম ক্ষতি হতে পারে। তো এখন তো আরো মানে ফ্যামিলি আরো অনেক সদস্য আছে, তাদেরও ক্ষতি হতে পারে। তো যাই হোক রাসেল ভাই, মানে ওই লোক মারা যাওয়ার 40 দিনের মধ্যেই ওই লোকের বড় ছেলে যে ছিল, তো মানে ওর বড় ছেলে প্লাস ওনার কয়েকটা ফ্রেন্ড মিলে, তখন মোটামুটি একটু শীতকাল ছিল রাসেল ভাই। তো ওনারা মানে শীতকালে এই ব্যাপারটা মানে ওনারা কি করছে, আপনার রাত্রেবেলা বেরিয়ে ওই ওখানে এলাকায় আর কি তার চুরি করার জন্য, কারেন্টের তার চুরি করার জন্য রাত্রে বের হয়েছে। কারণ রাত্রেবেলা সবাই ঘুমায় পড়ে, লাইট ফ্যান অফ করে, তখন চুরি করলে মানে কোনো প্রবলেম হওয়ার বা ধরা খাওয়ার কোনো একটা চান্স থাকবে না। তো ওনারা তার এক পাশ থেকে কেটে মাঠের মধ্যে এক পাশ থেকে তারটা কাটছে, কাটার পর মানে যেভাবে হোক মানে কারেন্টের লাইনটা ওনাদের মানে অন্য পাশ থেকে লাগে 3জন ছিল টোটাল, 3জনই কারেন্টের লাইনে শকে একেবারে ওখানে রাত্রে মারা যায়। তো পরের দিন গ্রামের মানুষরা ব্যাপারটা দেখতে পারে যে আসলে এরকম তার চুরি করতে গিয়ে মানে তারগুলো পেঁচানো ছিল, গোছানো ছিল, চুরি করার পর ওগুলো পেঁচানো ছিল। প্লাস মানে পরের দিন মানে গ্রামের লোকরা বুঝতে পারে যে 3জনই কারেন্টে শর্ট করে রাতে মারা গেছে। তো মানে পুরো তাদের বডি যেখানে কারেন্ট লাগছে পুরোপুরি পুড়ে গেছিল একেবারে। তো যাই হোক এই ঘটনা যাওয়ার আরো কিছুদিন পরে তো ওই ওই লোকের যে লোক মারা গেছে ওই লোকের ওয়াইফ, ওনার ছোট একটা মেয়ে ছিল। তো ওনার মেয়েকে ওনার নানির বাড়িতে পাঠিয়ে দেয়, যাও মানে ওখানে যে সেফ থাকে। তো ওখানে পাঠানোর 7 থেকে 8 দিন পরেই আসলে ভাই যে ঘটনাটা ঘটে, তো ওনাদের বাড়ির পেছনে এই মোটামুটি একটু হাঁটু পানির মতো পানি উঠে যায় বন্যার কারণে। তো ওই
মেয়েটা ওখানে যায় আর কি চাপাচাপি করার জন্য। তো যাওয়ার পরে এই আপনার সকাল 10টা 11টার দিকে যায়। তো যাওয়ার পর দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখনো আসতেছে না। তো বাসার মানুষ মানে বাসার ওইদিকে খোঁজাখুঁজি করার পরে পরে ওখানে ছোট মেয়েকে মানে পায় যে ঝাপাঝাপি করতেছে, কিন্তু মানে যায় যেটা দেখে যে ওই মেয়েটার মানে মাথাটা পানির মধ্যে ঢোকানো থাকে, মাথাটা পা উপরের দিকে থাকে। তো ওইটা দেখে মানে পরে মহিলা ভয় পায় যায় আর অনেক। তখন বুঝতে পারছে যে আসলে তিনজনই এরকম ঘটনা এরকম ঘটার কথা ছিল। ওনার হাজবেন্ড মারা গেল, তারপরে ওনার ছেলে, তারপর ওনার মেয়ে, তারপরে আসলে তিনজনকে ওনাদের বাসাতেই এক সিরিয়ালে কবর দেওয়া হয়, তিনজনকেই। তো এই ঘটনাটা ঘটার পরে মানে এলাকার মানুষ মানে দিনের বেলা তো দরকার ছাড়া যেত না, রাতের বেলা ভুলো মানে ওদিকে আশেপাশে যেত না আর কি কেউ। তো এটা ছিল আর কি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনা, এবং এখানে আমাদের একটা ইমেল আমরা দেখতে পাচ্ছি এখন। সেই ইমেলটা একটু পড়বো, এবং যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন, আচ্ছা তার নামটা পরে বলবো। রাসেল ভাই, আমার ঘটনা দয়া করে পড়ে শোনাবেন। রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম শফিকুল ইসলাম, আমি পেশায় একজন মাইক্রো বাস ড্রাইভার। আমার বাসা কুষ্টিয়া জেলার উজান গ্রাম, এই গ্রামে। আমি আজ আপনাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করব। কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাই। এটা 2014 সালের কথা। আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা স্বপ্নপুর বেড়াতে যাব, এবং যথারীতি আমরা যাওয়ার জন্য মন স্থির করলাম, এবং আমরা মোট 7 জন বন্ধু হলাম। এবং আমরা যখন গিয়েছিলাম তখন মাঘ এবং ফাল্গুনের মাসের মাঝামাঝি সময়, খুব গরমও নয়, ঘুরতে যাওয়ার একদম পারফেক্ট সময় ছিল। এই সময় বেশিরভাগ মানুষ বেড়াতেও যায়। তো যাই হোক, আমরা যথারীতি সবাই আমাদের উজান গ্রাম বাজারে এসে একসাথে জড়ো হলাম, এবং জড়ো হওয়ার পরে আমরা গাড়িতে উঠলাম। যখন গাড়িতে উঠলাম তখন বাজে ঠিক 7:30টার মতো। তো আমি গাড়ি স্টার্ট করলাম। আমরা যখন কুষ্টিয়া পৌঁছালাম তখন বাজে 8টা কি 9টার মতো। গাড়িতে তেল কম ছিল, তাই আমি কুষ্টিয়ার একটা ফিলিং স্টেশন থেকে তেল লোড করলাম, এবং তেল নেয়ার পর সবাই শহরের ভেতর আসলাম, এবং কুষ্টিয়ার মজমপুর গেট থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আবার চলতে শুরু করলাম। তখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমরা একটা সময় নাটোর পৌঁছালাম। বলে রাখা দরকার যে কুষ্টিয়া থেকে নাটোর পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো। তো আমরা যখন নাটোর পৌঁছালাম তখন আনুমানিক 12টা কি 1টা বাজে, এবং নাটোর শহর থেকে কিছু দূরে যেতেই একটা খোলা মাঠ পড়ে। মাঠটি আনুমানিক 3 থেকে 4 কিলো হবে। যাই হোক, আমরা যখন মাঠের ঠিক মাঝামাঝি, তখন হঠাৎ আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। আমি রাস্তার এক পাশে গাড়িটা সাইড করি। তখন গাড়ির ভেতর সবাই ঘুমাচ্ছিল, শুধু আমার ড্রাইভিং সিটের পাশে, অর্থাৎ আমার পাশে আমার যে বন্ধু ছিল সে বাদে। তো আমি বাকিদের ডেকে তুললাম, ওরা উঠলো। তো আমি গাড়ি ঠিক করার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঠিক হচ্ছিল না, কারণ একটা নাট খোলা রেঞ্জ আমার কাছে ছিল না। আমি রাস্তার ওপর দাঁড়ালাম, এবং অন্য কোনো গাড়ি আসলে সাহায্য নিব, কিন্তু গাড়ি আসলেও কেউ থামায় না, কারণ মাঠ আমাদেরও ভয় করতে লাগলো। যাই হোক, টুল বক্স ঘাটতে ঘাটতে অবশেষে রেঞ্জটি পেলাম, গাড়িটা ঠিক হলো। তো আমরা আবার রওনা হলাম। গাড়ির স্পিড ছিল 40-এর মতো, কিন্তু হঠাৎ আমার গাড়ির স্পিড অটোমেটিক বাড়তে লাগলো, কিন্তু আমি স্পিড বাড়াচ্ছিলাম না। মনে করলাম হয়তো ঘুম চলে আসছে, তাই পিক আপে বেশি চাপ পড়ছে, তাই আমি স্পিড কমানোর চেষ্টা করলাম। আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিলাম, কিন্তু আশ্চর্য, স্পিড কমে না, বরং বাড়ছে। আমি ভয় পেয়ে গেলাম, এবং পেছনের সিটের ওরা বলছে যে এত জোরে চালাচ্ছিস কেন। যাই হোক, আমি গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। হঠাৎ আমার চোখ পড়লো আমার ডান দিকের গ্লাসে। দেখলাম যে গাড়ির পেছনে সাদা কি যেন একটা বসে আছে। আমি খুব ভয় পেলাম। যাই হোক, আমি কোন রকমে গাড়িটা নিয়ন্ত্রণ করলাম, এবং আমি গাড়িটি থামালাম, এবং গাড়ি থেকে নামলাম। কিছু দেখতে পেলাম না। ওরাও নামলো, বললো যে গাড়ি থামালি কেন। আমি সব বললাম। ওরা বলল, রাত জেগে গাড়ি চালাচ্ছিস, এই জন্য হয়তো চোখে ভুল দেখছিস। আমরা আবার যথারীতি চলতে শুরু করলাম। কিছুক্ষণ পর জোরে একটা ঝাঁকুনি অনুভব করলাম। মনে হলো পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারলো, কিন্তু পেছনে কোনো গাড়ি নেই।
এবার সবাই খানিকটা অনুভব করলো। হঠাৎ জোরে বাতাস বইতে লাগলো, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না। হঠাৎ সামনে দেখি রাস্তার মাঝে একটা লাশ, মনে হচ্ছিল এইমাত্র অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার পাশে সেও দেখেছে। আমি গাড়ি থামালাম, নেমে দেখি কিছুই নেই। যাই হোক, গাড়িতে উঠবো এমন সময় যা দেখলাম সেটা আরো অদ্ভুত। সেটা দেখে আমি দেখি যে আমার চাকার নিচে সেই লাশটি, যার মাথা নেই, গাড়ির চাকার সাথে মিশে আছে এবং 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 মনে হচ্ছিল যে এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এবং এবং আমি চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে বাকিরা নেমে আসে, তারাও একই ঘটনা দেখলো। দোয়া দুরুদ যে যাই পারে চোখ বুজে তাই পড়া শুরু করলাম। তারপর চোখ খুলে দেখি কিছুই নেই। তো আমরা রওনা দিলাম। এক সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, কিন্তু সেই রাত্রের ব্যাখ্যা আজও জানতে পারিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরো একবার নামটা বলে দিচ্ছি, যিনি লিখেছেন তিনি হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে। আশা করছি আপনাদের সবার এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা আমরা একটু শুনবো, এবং আমি জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছেন। তারপরে চলে যাবো আপনার ঘটনায়। রীতি, আমি দক্ষিণখান থেকে আসছি। বলেন। যে আমার ঘটনাটা মূলত আমার এক মামার কাছ থেকে শোনা, মামার ফ্রেন্ডের ঘটনা। ওই ফ্রেন্ডের নাম হচ্ছে পুষ্পা রায়। তো ওনাদের নারায়ণগঞ্জে ওনার শ্বশুর বাড়ি, নিজেদের বাড়িতে থাকে ওনারা। তো ওনার শ্বশুর, ওনার শাশুড়ি, তারপর ওনার 2 দেবর আর ননদ, ওনারা থাকে ওই বাড়িতে। আপনি বলেন। বাড়িতে 4টা রুম আছে। তো ওই রুমের মধ্যে এক রুমে ওনারা হাজবেন্ড ওয়াইফ থাকে, অন্য রুমে ওনার শাশুড়ি থাকে, তারপরে অন্য 2 রুমে দেবরা থাকে, আর এক রুমে থাকে ওনার ননদ। তো এভাবে ওনারা তো নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার প্রায় কিছুদিন পরে ওনারা মানে বেশ ভালোভাবে কাটতেছিল, কিন্তু প্রায় বছরখানিক পরে একদিন ওনার হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম হওয়ার পর ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি পাশ ফিরে দেখে কি ওনার হাজবেন্ড ওনার পাশে নাই। তো উনি ভাবে হয়তো কোথাও গেছে। তো অন্যদিকে তাকে দেখে ওনার হাজবেন্ড মানে টেবিলের পাশেই, বিছানার পাশে টেবিল ছিল, টেবিলে বসে টেবিল ল্যাম্পের আলোতে কিছু জানি লিখতেছে। তো ওনার হাজবেন্ডকে ডিস্টার্ব না করে ওয়াশরুমে চলে যায়। তো ওয়াশরুম থেকে বের হয়ে যখন ব্যাক করবে রুমের দিকে, তো উনি ব্যাক করে দেখতে পায় যে ওনার হাজবেন্ড ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। তো উনি তো অবাক হয়ে যায়, ভাবে কি হাজবেন্ডকে এখনই দেখেছিলাম যে লিখতেছে, এখনই আবার টিভি দেখতেছে। তো উনি হাজবেন্ডের কাছে গিয়ে বলে, তোমার কি লেখা শেষ? তুমি নাকি কিছুক্ষণ আগে লিখতেছিলা? তো হাজবেন্ড বলে, কই আমি তো লিখতেছিলাম না, আমি তো খাওয়ার পর থেকে এখানে বসে টিভি দেখতেছিলাম, আমি এখনো পর্যন্ত শুতেই যায় নাই। তো ঘটনাটা শোনার পর উনি পুরোপুরি মানে শকড হয়ে যায়। তো ওনারা হাজবেন্ড সহ আবার রুমে ব্যাক করে পুরো রুম সার্চ করে, বাট মানে ওখানে ওনারা 2 জন ছাড়া আর কেউ ছিল না। তো এভাবে যাওয়ার পরে মানে কিছুদিন কাটার পরে প্রায় মাসখানেক পরে আবার একটা ঘটনা ঘটে। তো উনি আবার হঠাৎ করে রাত্রে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো উনি রাত্রেবেলা উঠে ওনার ওয়াইফ মানে হাজবেন্ড কার জায়গায় নাই, ভাবছে উনি নিজেই যাইতে পারবে। তো লাইটও জ্বালায় নাই। তো যখন বিছনা থেকে নামছে, তো বিছনা থেকে নেমে যখন নিচে পা দিবে, পাটা ওনার পরে একটা মানুষের হাতের উপর। তো উনি তো পুরো ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তো ওনার হাজবেন্ডকে জায়গায় বলে, কি বিছানার নিচে কেউ আছে? তুমি দেখো বিছানার নিচে কেউ আছে। তো ওনার হাজবেন্ড উঠে ওনারা লাইট জ্বালায় পুরো ঘর সার্চ করে, কাউকে পায় না। পুরো দরজা সব লক ছিল। বিছানার নিচে তো দূরের কথা, কোনো একটা বিড়াল টিড়াল বা কোনো পশু পাখিও নাই ওনাদের ঘরে। তো ওনারা এই ব্যাপারটা উনি অবাক হয়ে যায়। তো এই ব্যাপারটার পরে ওনার ওয়াইফ মানে মোটামুটি সব দিক থেকে মানে ভয় পাইতে থাকে চলাফেরা করতে বাসায়। তো এরপরে প্রায় 2-3 মাস পরে আরেকটা ঘটনা ঘটে, যে ঘটনার পর মানে ওনার ওয়াইফ মানে পুরোপুরি একবারে ভেঙে পড়ে, মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। ঘটনাটা হচ্ছে ওনার ওয়াইফের একদিন রাতে তাও ঘুম ভাঙার পর ওনার জানালায় চোখ পড়ার পর উনি দেখে ওনার শাশুড়ি ফুল তুলতেছে ইয়েতে বাসার সামনে থেকে। তো উনি ভাবে হয়তো পূজার সময় হয়ে গেছে, আজকে ওনার উঠতে লেট হয়ে গেল। তো উনি তাড়াতাড়ি উঠে গোসল টোসল করে পূজার জন্য রেডি হয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে থাকে। তো ঠাকুর ঘরে বসে থাকার পরে প্রায় ঘন্টাখানিক হয়ে যায়, এখনো ওনার শাশুড়ি আসতেছে না দেখে। তো উনি কিছুটা অবাক হয়ে যায়, এখনই দেখলাম যে মা ফুল তুলতেছে, এখনো আসতেছে না। তো উনি গিয়ে ওনার শাশুড়ির রুমে যায়, গিয়ে ওনাকে ডাকে যে মা আপনি না ফুল তুললেন, এখন আবার শুয়ে পড়লেন যে, আপনার কি শরীর খারাপ? তো ওনার শাশুড়ি বলে কি
আমি ফুল তুললাম মানে কি বলতেছো তুমি? তো উনি বলে কি আমি তো আপনাকে একটু আগে দেখলাম যে ফুল তুলতেছেন। তো ওনার শাশুড়ি বলে না আমি তো এখনো ঘুম থেকে উঠে না, আর ফুল কেন তুলবো, এখন তো রাত 3টা বাজে। তো উনি তো এই ঘটনাটা শুনে তাও অবাক হয়ে যায়। আবার ওনারা যেখানে ফুল গাছ থাকে ওখানে গিয়ে আবার চেক করে যে কেউ নাই। তারপরে এরপরে ওনারা মানে ওই ওনাদের বউকে মানে কিছুদিনের জন্য বাপের বাড়িতে পাঠায় দেয়। এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আপনাকে। এবং আমরা চলে যাব একটু SMS এ, এবং আমাদেরকে সুজাদ SMS করেছেন এবং আমাদেরকে বিপুল SMS করেছেন শেরপুর থেকে, এবং তিনি বলছেন আমি সবসময় আমি কোন মানে FM মিস করি না, আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে। অঙ্কন আমাদের SMS করেছেন যশোর থেকে, এবং তিনি বলছেন যে এই গরমে আচ্ছা একা শ্রুতি ভূত FM শুনছেন। ঈশা খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং সবগুলো স্টোরি আজকে অ্যামেজিং লেগেছে তার কাছে। এমডি রাসেল আর সুমন আমাদেরকে পোস্তগোড়া থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাফি। এছাড়া আমাদেরকে SMS করেছেন NH শাওন টাঙ্গাইল থেকে, আমাদেরকে আলামিন কাঁঠাল বাগান থেকে SMS করেছেন, এবং গাইবান্ধার স্টোরিটা অনেক ভয় ছিল, সত্যি ভয় পেয়েছে লিখেছেন। মোস্তাক বেইলি রোড থেকে লিখেছেন যে আমাদের বেবি মাহিশা, আমার ওয়াইফ প্রজাপতি এবং আমি একেবারেই ভূত FM শুনছি, একসাথে ভূত FM শুনছি এবং অনেক বেশি এনজয় করছি। রাহিব আমাদের SMS করেছেন ফ্রম ময়মনসিং, এবং তিনি এবং তার ওয়াইফ স্বর্ণা ভূত FM শুনছেন। হৃদয় পুরো সপ্তাহ ক্লান্তি কাটিয়ে ফ্রাইডে নাইটে ভূত FM শুনে আবার সপ্তাহ শুরু করতে দারুণ লাগে রাসেল ভাই, এবং এটা তার প্রথম SMS ছিল আই গেস। এছাড়া আমাদেরকে নাইম বলেছেন আজকের ভূত FM ভালো লাগছে, আমাদেরকে নাইস স্টোরি লিখেছেন হাসান। এছাড়াও রিজওয়ান আমাদের লিখেছেন যে ভয় লাগছে। শুভ গোপালগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। আবিদ আমাদের SMS করেছেন। রাজীব এবং লোপা SMS করেছেন রামপুরা থেকে। সম্রাট পাবনা থেকে আমাদের SMS করেছেন। আবেদ আমাদের SMS করেছেন উপশহর সিলেট থেকে। এছাড়াও সোহাগ আমাদের SMS করেছেন রংপুর থেকে। আমাদেরকে SMS করেছেন মেহেদি এবং সুমাইয়া SMS করেছেন আমাদেরকে রনি শিমু। এছাড়া আমাদেরকে নাইমুর খুলনা থেকে SMS করেছেন। জোসেফ নবাব নববোর্ড থেকে সিলেট থেকে SMS করেছেন। নবাব রোড হবে এটা, ওকে, নবাব রোড থেকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন সারোয়ার হবিগঞ্জ থেকে। তামিম SMS করেছেন। ইমতিয়াজ আমাদের SMS করেছেন মতলব থেকে। এছাড়াও রেজওয়ান আমাদের SMS করেছেন ভয় লাগছে লিখেছেন। শুভ গোপালগঞ্জ থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে আকরাম ঘাটাইল থেকে। নীলি আমাদের SMS করেছেন ঢাকা থেকে, এবং ভূত FM তিনি নিয়মিত শ্রোতা। আমাদেরকে SMS করেছেন তন্ময় অস্থির হচ্ছে লিখেছেন ইমন আমাদেরকে, এবং মাইক্রোবাসের স্টোরিটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল। আমাদেরকে সুজা এবং মানিক SMS করেছেন নিরালা খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যদি আপনারা যারা SMS করতে চান তারা SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। এবং আমরা চাই পৃথিবীর সমস্ত হন্টেড প্লেস গুলো সম্পর্কে জানতে, যেগুলো ইন্টারনেটে পাওয়া যায় সেগুলো না, আপনার কাছ থেকে দেখা। আপনার বাসার পাশের যে গাছটি, আপনার বাসার যে পুকুরটি, আপনার বাসের পাশের যে পরিত্যক্ত যে পার্কটি বা স্কুলটি বা যে কোনো কিছু, বা জমিদার বাড়িটি যেটা মানে অ্যাবান্ডেন্ট এবং যেটা নিয়ে অনেক কাহিনী আছে, এবং যে জায়গাটায় অনেক, এবং আপনার কোন একটা জায়গা হয়তো স্পুকি লাগে আপনার নিজের কাছে, এবং এটা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, বাংলাদেশের এবং যত জায়গায় বাঙালি আছে তাদের সবাইকে রিকোয়েস্ট করব এই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা পড়ে শোনাতে চাই আপনাদের ঘটনা, আমরা ইনভাইট করতে চাই আপনাদেরকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেতে চাই আপনাদের কাছে এবং ঘটনা কালেক্ট করে নিয়ে আসতে চাই। সুমন সরকার আমাদের লিখেছেন গ্রামের ঘটনা শুনতে চাই। তার আগে সুমন সরকার আপনাকে একটা কোশ্চেন করি আমি, যে গ্রামের ঘটনা আজকে হয়েছে কি?
আপনি কি শুনেছেন নাকি গ্রামের ঘটনা শুনতে চান, জাস্ট এটা লিখে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন? আমাদেরকে এছাড়াও অনেক এসএম এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে লিখেছেন, রায়হান কাইসার আমাদের এখানে লিখেছেন, এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি তৃতীয় নয়ন, এছাড়াও আমাদেরকে লিখেছেন রিফাত ভুঁইয়া, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন যে হিমেল হাকিম, এছাড়াও আমাদের এখানে ট্র্যাজেডি বয় রুবেল আমাদের এখানে লিখেছেন, এমডি রিফাত, এছাড়া আমাদের এখানে পারভেজ রহমান সহ আরো অনেকে লিখেছেন। আমি অবশ্যই বলবো যে আপনারা যারা এখানে লিখছেন এবং যারা আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তারা অবশ্যই বলবেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা খারাপ লাগছে, কেন ভালো লাগছে, কেন খারাপ লাগছে, সেগুলো সবকিছু লিখতে পারেন। কারণ খারাপ লাগলেও লিখতে হবে এই কারণে, যারা খারাপ লাগছে এই কথাটা লিখছেন তারা ডেফিনেটলি ভাবছেন যে আমরা এর চাইতে আরো ভালো করতে পারি, সেই জন্য আপনারা লিখছেন যে আরে ভূত ফিল্ম দিয়ে চাইতে ভালো হতে পারে। হ্যাঁ, সো আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমাদেরকে বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Mood FM. The night comes alive with Gramophone. The night comes alive with Gramophone শুনছেন সবসময় রেডিও ফুর্তির 8.0 FM। আমি রাস্তা রয়েছি সাথে। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/tim.russell এই দুটো অ্যাড্রেসে আমরা চলে যাচ্ছি আমাদের আবারও দ্বিতীয় অতিথি, যিনি গাইবান্ধার একটা ঘটনা বলেছিলেন এবং আপনাদের প্রচুর প্রশংসা পাচ্ছি আমরা সেই ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি তার কাছে। জি প্লিজ আপনার নামটা আরেকবার। আমি নামটা আরেকবার বলছি, আমার নাম আলমগীর সরকার। আমি আসছি পূর্ব জুরাইন থেকে। আমি ঘটনা চলে যাচ্ছি। আমি রাসেল ভাই আপনাকে আগেই বলেছিলাম যে আমার নানা একটু ব্ল্যাক ম্যাজিক চর্চা করতেন, এই ধরনের একটু খুব উনি বেশি করতেন এবং বিভিন্ন জায়গায় আবার কেউ অ্যাটাক হলে সেখানে উনি মানে যাইতেন আর কি কিছু তাদের সেবা করার জন্য। তেমনই একবার গিয়ে উনি একটা হোঁচট খেয়ে গেছে ওনার জীবনে, বহু হোঁচট খেয়েছে, তারপরে ওইটা একটু ব্যতিক্রম হয়ে গেছিল ওনার জীবনে। তো ওনার সঙ্গে ওনার এক বন্ধু থাকতো, তার নাম হচ্ছে দৌলত মুন্সি, আমার নানার নাম হচ্ছে আব্দুর রহমান। তো উনি আমাদের গাইবান্ধাতে একটু পূর্বেই ওটা একটা বালাসির ঘাট নামে একটা জায়গা আছে, ওখানে একটা মধ্যপাড়া জায়গা বলে। তো ওইখানে একটা লোক মানে তাদের আত্মীয়র মধ্যেই, তো ওই লোকটা মাছ মারতে গিয়েছিল আর কি, নদী ছোট্ট একটা নদী আছে আমাদের কাছে ওখানে। তো সে মাছ মারতে গিয়ে ওই পলাই আর কি জাতীয় ওই যে সাপ দিয়ে যে মারে, তো উনি যখন কয়েকটা সাপ দেওয়ার পরে একটা নাকি মাছ হাতে লাগছে আর কি, এটা খুঁজে দেখে টাকি মাছের মতো একটা মাছ, বেশ বড় সড়ো। তো উনি ওটা হাতে ধরছে, ধরার পরে তো মানে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মাছটার পিছন পাশে হচ্ছে আঁশটার থাকার কথা, মানে আড়াটা। উনি যখন ধরছে মাছের মাথা থেকে উল্টো পাশে আর কি, মানে মাথার দিক থেকে উল্টো পাশে লাগতেছে আড়াটা। তো উনি ওনার গাটা একটু শিউরে উঠছে যে কি ব্যাপার, এটা আবার কেমন মাছ। তো উনি পলাই সহ ওই মাছটা উঠাইছে আর কি উপরে। উঠে দেখে রাসেল ভাই যে উনি মানে লগে ওখানে মানে ফ্রেন্ড হয়ে গেছে, যে উঠে দেখে যে মানুষের মতো চোখ, মানে ওই মাছটার যে মানুষের মতো চোখ তার দিকে তাকায় আছে। এই দেখে উনি ওখানেই কিছুক্ষণ পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে তারপর লোকজন মাছ তো দলে মিলে মাছ মারে, লোকজন সবাই বললো কি ব্যাপার ও পড়ে গেল, এসে তাকে হুস করালো। তো করার পরে তাকে জিজ্ঞাসা করলো যে তোর এরকম হলো কেন। তো বললো যে আমি হঠাৎ করে মাছ ধরতে গিয়ে দেখি যে এই ঘটনা, আমি মাছটা উঠায় দেখি যে মানুষের মতো চোখ। আমি তখন তড়িৎ গতিতে মাছটা ফেলাই দিই নদীতে, তখন দেওয়ার পরে আর আমি আর কোনো হুঁশ নেই। একটা সময় সবাই মানে বিষয়টা এখানে শেষ হলে পারতো, কিন্তু হয়নি। তো ওই লোকটা দেখা গেল যে কিছুদিনের মধ্যে তার শরীর শুকানো শুরু হলো, মানে এমন শুকানো যে মানে ডায়াবেটিস হলে তো একটা মানুষের একটা এক ধরনের শুকায়, কিন্তু এটা এই শুকানোটা সেই শুকানো না, মানে আস্তে আস্তে মনে হচ্ছে যে ওনার কলিজা রক্ত পিণ্ড মানে সবকিছু খুলে খাচ্ছে, এরকম পরিস্থিতি। তো একটা সময় যখন মানুষ মনে করছে যে বহু ট্রিটমেন্ট করছে, আশপাশে অনেক ডাক্তার কবিরাজ বহু ট্রিটমেন্ট করছে, কোনো কাজে আসেনি। তো একটা সময় তখন ওই আমার নানার খবর পেয়ে গেল, নানাকে নিয়ে আসলো যে ওরা যেহেতু দুইজন বন্ধু বান্ধব মিলে কাজটা করে, আমার নানা আর ওই দৌলত মুন্সি মানে তার সাথে যে তার বন্ধু, তো ওনারা দুইজন ওই
মানে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে ট্যুরে গিয়ে গিয়ে কাজটা করতো। তো সাইকেল নিয়ে ওরা চলে গেছে ওখানে গিয়ে রাত্রেবেলা। আপনার ওখানে আবার একটা ফুলবান্দি জায়গা আছে, বেশ বিশাল বড় গাছ গাছরা, একটা বড় ধরনের একটা মরাচাক করা ঘরও আছে ওখানে, ডোমের ঘর। তো সব মিলে ওনারা যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছার পরে তো রোগী তখন মোটামুটি একদম মানে মানে একদম বিছানা শয্যা হয়ে গেছে, মানে শয্যাবিহীন হয়ে গেছে। তো লোকজন, তো কিছু মহিলা তাকে ওই ঘরের মধ্যে ওই তাকে চিৎ করে শোয়া, তার পায়ে সরিষার তেল দিয়ে ইয়ে করতেছে, মালিশ করতেছে, আর ওই একটা কুপি জ্বালায়, মানে লাভ জাতীয় জ্বালায় তার সামনে করে রাখছে। মহিলারা মোটামুটি তাকে ই করতেছে। আর আমাদের ওখানে মানে একটা জিনিস হলো যে তুলারাশির জাতকের কিছু একটা লোক থাকে যে তাদেরকে পাতা বলে আর কি আমাদের দেখি। তো ওটা দিয়ে আসন করা হয় তাকে দিয়ে, মানে ওই সলভ করার জন্য। তো তখন আমার ওই নানা তার বন্ধু মিলে ওই লোকটাকে তখন ওই তার দুই হাতে সরিষার তেল লাগাই দিয়ে তাকে আসন দিয়ে দিছে, দিয়ে এখন মানে তাকে সলভ করবে। তো ইন্ডিমিটাবে মন্ত্রটা তো পড়ছে, সবকিছু পড়ছে। তো এমন সময় দেখে যে পশ্চিম উত্তরে, ওই বাড়িটার পশ্চিম উত্তরে জ্যোৎস্না রাত, একদম ফটফটে চোখে সবকিছু স্পষ্ট, মানে দিবালোকের মতো। কিন্তু ওই পশ্চিম আর উত্তর পাশে দেখে ওই কোনাসে দিয়ে একটা বাঁশঝাড় আছে ওনাদের, ওই বাড়ির ওই এলাকার বাঁশঝাড় ছিল। তো দেখে যে হঠাৎ অন্ধকার, মানে এমন এক অন্ধকার অবস্থা পরিবেশ বিরাজ হলো যে মানে যে এখনই দেখা যাচ্ছে সব দিকেই দিনের আলোর মতো চাঁদের আলোটা, আর অথচ ওই জায়গাটা কেন কালো হয়ে গেল। হঠাৎ কালো অন্ধকার হয়ে একটা পাক দিয়ে ওই বাঁশের ঝাড়ের একদম বিশাল করে একটা বাতাসটা জুড়ে তারপরে এসে ওই পাতাটা, যে আসন দিছে যে লোকটারে, পাতাটা তাকে উঠায় একটা আছাড় দিল। এমন আছাড় দিয়ে দিছে, তার নানা বললো যে তার এক জিভা বের হয়ে গেছে, অনেকটা এরকম পরিস্থিতি। তো ওরা তো মনে করছে তো মরে গেছে। তারা দুইজন করছে কি, দুই বন্ধু মিলে এখন মানে পটলাবাটলি গুছাইতেছে যে এখন পালানো ছাড়া তো বুদ্ধি নেই, মনে করছে যে এ তো মরে গেছে। তো যাই এখানে ঘটনাটা শেষ হলে পারতো। তো সবচেয়ে যে বড় দুঃখজনক ঘটনা হলো যে ওই পাতাটারে ওখানে ফেলায় দেওয়ার পরে ওখান থেকে একটা অবয়বের মতো, একটা বাতাসের মতো একটা দ্রুত গতিতে ওই যে রোগীটা যেখানে ছিল, যে ঘরটাতে তাকে পাহারা দিচ্ছিল মহিলারা, ওই রোগীর ঘরে গিয়ে একটা বাতাসের মতো, পরে মহিলারা তখন তাকে বলছে, মানে নানারা যেটা জানছে পরে, যে ওই মহিলাদেরকে হঠাৎ করে একটা বড় বললো একটা বাতাস অনুভব হলো, একটা আসলো, এসে একটা অবয়বের মতো একটা লম্বা, মানে 43 ফিট, মানে মনে হচ্ছে টিনের চাল ভেদ করে যেন মানে আকাশের মতো উপরে উঠে গেছে, এরকম একটা অবয়ব। তার ঠিক পাটা ওই লাশ, যে লোকটাকে আর কি রোগী, মানে যে লোকটাকে চিৎ করে শোয়ায় যে তাকে ইয়ে করছে, ওই তার গলা বরাবর একটা পা এমন চাপ দিল, লোকটার সাথে সাথে ক্যাচ করে উঠে মারা গেল। এই চিল্লাপালা মহিলারা সব কান্নাকাটি শুরু করছে যে মারা গেল এই করতে করতে পরে একটা সময় নানা আর ওই সেই দৌলত মুছি, ওনারা দুইজন সাইকেল নিয়ে রাসেল যেই পরিমাণে দৌড়ানি দিছে, মানে জীবনে আমরা এরকম কোনোদিন ভয় পাইনি, যা আমাদের জীবনে এইরকম ভয়। তো এই পরে আরো সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটালো, নানার এবং তার বন্ধু যখন আসতেছিল, ঠিক ওই যে সেই পুল গাছের ওখানে যে ছিল, ওইখান থেকে আমার নারে বলতেছে, আব্দুর রহমান আমার একটু নিয়ে যা, একটু খারা। কিন্তু এত আমরা 5-7 মাইল দূরের এলাকা থেকে আসছি এখানে একটা ইয়ে করতে, এখানে আমাদের চিনলোকে। তো নানার দৌলত মুন্সি তাকে বলতেছে পিছনের দিকে তাকাস না, তাড়াতাড়ি দৌড়া। নানা পিছনে ছিল, তো এখন এত জোরে সাইকেল বলা চালাচ্ছে, নানার যে সম্পূর্ণ শরীর ঘেমে, মানে তার শরীরে যত শক্তি ছিল এই শক্তি দিয়ে সাইকেল চালাচ্ছে, বাট মনে হচ্ছে যে সাইকেল আগাচ্ছে না। কিন্তু ওদিক থেকে আবার বলতেছে যে আব্দুর রহমান আমার নিয়ে যা খারাপ। এই করতে করতে যখন সে দাঁড়ালো না, তখন বললো বেটা বাঁচিয়ে গেলি, তখন কবিরাজি আজকে মানে শিখাইতাম যে কেমনে কবিরাজি করিস তোরা, এই কথা বলে তখন এই নানা তো ওরা দুইজন দৌড়তে সামনে একটা বাড়ি পেয়ে কোন রকমে বাড়িতে যা বসে ডাক দিয়ে বলছে ভাই আমাদেরকে একটু পানি খাওয়ান, বলেই ওখানে পড়ে গেছে নানা, দুইজনের সেখানে। এই তারপরে সকালবেলা খবর টোর পেয়ে তো আমাদের এলাকা থেকে লোকজন গেল, যা আমরা পরে আমাদের নিয়ে এসছে। এই ছিল আমার মোটামুটি ঘটনাটা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাই, তারপরে আমরা এসএমএস এবং অন্য সবকিছুতে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন না, আমরা এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমাদেরকে বলেন। জি ভাইয়া, আমি মোহাম্মদ আনাস, আমি মগবাজার থেকে এসেছি। জি। তো ভাইয়া আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার গ্রামের বাড়ি সিলেট, যদিও আমি মানে সিলেটে তো আমার একটা যাওয়া হয় না, তো আমি 2বার গেছি সিলেটে, একবার আমার মা বাবার সাথে এবং লাস্ট বার যাই আমার ফ্রেন্ডসদের সাথে।
তো ভাইয়া ঘটনাটি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসদের সাথে যাওয়ার পরই হয়। ঘটনাটি এমন ছিল যে ভাইয়া ফ্রেন্ডসরা হলে আর কি যা হয় যে নর্মালি আমরা মজা টজা করি। তো আমরা রাত্রের বেলা ডিসাইড করলাম যে আমরা বের হব, মানে গ্রামটা ঘুরবো। তো ভাইয়া যখন আমরা বের হলাম, দেন আমরা মানে আসলে ভাইয়া নর্মালি মানে আমাদের গ্রামের মানে আমাদের বাসাটা আপনার রোড থেকে একটু বেশি দূরে ছিল, যার কারণে হেঁটে হেঁটে আসতে হতো, মানে অনেক দূর পর্যন্ত হাঁটতে হতো। তবে আমরা সড়ক দিয়ে হাঁটছিলাম, রোড দিয়ে। তো হাঁটছিলাম আমরা যে যার মতন হাঁটছিলাম, কেউ গান শুনছি, কেউ মজা করছি, এরকম একটা হাঁটতেছিলাম। তো হাঁটতে 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 আমরা ঘোরা টোরা শেষ, আমরা অনেক দূর পর্যন্ত ঘুরলাম, তো আড্ডা দিলাম। তো আমরা যখন নাকি বাসায় ব্যাক করি, তো ভাইয়া ব্যাক করার সময় মানে আমি আমার ফ্রেন্ডসরা তো সবাই একসাথে ছিলাম, বাট সাডেন আমার একটা বাসা থেকে আমার ফ্রেন্ডের ফোন আসে আর কি। তো ফোন আসার পর ভাই আমি ফোন পিক করি। ফোন পিক করার পর আমি ওদেরকে বলেছি যে আমার ফোন দিচ্ছে, তো ওর সাথে একটু কথা বলছি। তো আমি কথা বলতেছিলাম, তো কথা বলতে বলতে মানে আমি একটু বেশি কথা বলছিলাম, যার কারণে ভাইয়া আমার ফ্রেন্ডরা যেমন আয়াজ, নোমান, হীরা, মানে আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওরা ভাইয়া খুব বিরক্ত ফিল করতেছিল যে আমি ঘুরতে আসছি ওদের সাথে, তো কেনই না আমি ওদেরকে টাইম দিচ্ছি না, কারণ আমি ফোনে বেশি টাইম স্পেন্ড করছি। তো যাই হোক ভাইয়া, ওরা ব্যাপারটা মানে একটু খারাপ ভাবে নিল যে ওদের সাথে টাইম স্পেন্ড করলাম না। যাই হোক, তো ওরা জানতো নর্মালি যে আমি মানে ভূত জিন যাই হোক এগুলাকে একটু মানে বেশি ভয় পাই। তো ভাইয়া আমি ভয় পাই, তো ওরা জানতো যে ভয় পাই, তো ওরা যদি মানে উল্টা পুল্টা কিছু করে বা যদি ফানও করে তাহলে আমি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেবো। তো যাই হোক বাবা, ওরা আমার ভয় দেখাইছে। তো ভাইয়া ফার্স্ট অফ অল যখন ওরা আমার ফার্স্টে ভয় দেখাইছে, তখন আমি বুঝতে পারছি যে না, ফ্রেন্ডরাই ফান করতেছে, তো ওইরকম ভাবে ব্যাপারটা নেওয়ার কিছুই নেই। বাট ভাইয়া মানে রাস্তাটার কিছু ডিসক্রিপশন দেই। মানে আমরা যে রোডে হাঁটছিলাম, এর দুপাশেই ছিল মানে এক পাশে ধান ক্ষেত এবং এক পাশে একটা নদী ছিল ভাইয়া, বিশাল এক নদী। তো আসলে ভাই আমরা হাঁটতেছিলাম, তো তেমন এক অবস্থায় ওরা আমাদের ভয় দেখানোর জন্য কেউ কেউ মানে ধান ক্ষেতের এখানে চলে যাচ্ছে, কেউ কেউ গাছের পাশে চলে যাচ্ছে, কেউ কেউ বা আমার পিছনে পিছনে হাঁটতেছে, বিভিন্ন রকমের সাউন্ড করতেছে। তো ওরা এরকম করতেছে, তো ভাইয়া আমি ব্যাপারগুলো দেখতেছি, তো যার কারণে নর্মালি ছিলাম। কিন্তু ভাইয়া এক সময় ফোনে কথা বলতে বলতে মানে ওদের বলছি যে ডিস্টার্ব করিস না, আমি একটু ফোনে কথা বলতে 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 আমি মানে একটু বেশি সামনে গিয়ে যাই, যার কারণে মানে ওদের থেকে আমার ডিস্টেন্স একটু বেশি ছিল। তো ভাইয়া কাহিনীটা অ্যাকচুয়ালি সেখানেই হয় আর কি। তো আমার কাহিনীটা এটা ছিল ভাইয়া যে আমি হাঁটতেছিলাম, তো ভাইয়া পিছন থেকে ওরা ওই যে বললাম সাউন্ড করতেছিল, তো ভাইয়া তেমন এক মানে কিছু কিছু মানে সাউন্ড মানে সাধারণ না ভাইয়া, মানে একটু অন্যরকম সাউন্ড, দেন কিছু বাজে গন্ধ আমি ফিল করতেছিলাম। তো ভাইয়া এরকম গন্ধ ফিল করতেছি, বাজে কিছু মানে এরকম উল্টোপাল্টা সাউন্ড আসতেছে। তো ভাবলাম যে না, এটা মেবি আমার হ্যালুসিনেশন হইতেছে, তো ব্যাপারটা আমি নর্মালি নেই। কিন্তু ভাইয়া আমি যখন আরেকটু সামনে বাড়ি, তখন দেখি যে মানে আমার থেকে 4-5 হাত লম্বা একজন আমার সামনে দাঁড়াই ছিল। তো ভাইয়া আমি ব্যাপারটা দেখে আমি ওখানে যে সাইলেন্ট স্টপ হয়ে যাই। বাট ভাইয়া আমি ভাবছি যে না, মেবি আমাদের একটা ফ্রেন্ড আছে তন্ময়, একটু লম্বা, তো আমি ভাবছি যে না মেবি ও। তো ভাইয়া যেহেতু রাত ছিল, ফেস ভালো মতন দেখা যাচ্ছিল না, কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে সামনে কেউ দাঁড়ায় আছে, মেবি আমার ফ্রেন্ডই। তো ভাইয়া আমি মানে আমার ফ্রেন্ড মনে করে আমি বলতেছি যে তোমার করিস না এখানে আয়। তো আমি তাই ডাকতেছি ভাইয়া, কিন্তু সে আসতেছিল না, সে দাঁড়াচ্ছে যে মানে দাঁড়াই আছে। তো ভাইয়া দাঁড়াচ্ছে, তো আমি ভাইয়া গেছি কোন রকম, আমি সামনে গেছি। তো আমি যতই সামনে বাড়ি সে ততই পিছনে যায়, আমি যতই সামনে বাড়ি তার ডাকার জন্য সে ততটাই পিছনে যায়। আবার আমি যখন পিছনে যাই তখন সে আমার সামনে আসে। তো ভাই এরকম ফাইজলাম করতেছে। তো এরকম করতে করতে ভাইয়া মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যখন আমি বেশি ভয় পাই যাই, তো মানে আমি যখন কি তার স্পর্শ করতে যাই, মানে আমি তার সামনে যাই, তো তখনই ভাই পিছন থেকে আমার ফ্রেন্ড আসে মানে ঠিকঠাক করে ওঠে, যার কারণে পিছনে ঘুরে ভাইয়া যা সেন্সলেস হয়ে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের
আমাদের SMS এ, এবং সজীব ময়মনসিংহ থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সারওয়ার কেরানীগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে MD জুমান। এছাড়াও আমাদেরকে আনোয়ারুল SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে ইমতিয়াজ মতলব থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি মেজবা, আচ্ছা ইমতিয়াজ, তার ছোট ভাই মোহসেন, তারা সবাই একসাথে ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদেরকে তানিয়া নরসিংদী থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফাহিমা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে, আমি নামটা পড়তে পারলাম না। এছাড়াও পালকি আমাদের SMS করেছেন এবং পালকি মাসুম আমাদের SMS করেছেন। আহিয়া মাহমুদ আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট বিরতিতে যাব আমরা, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি সাথে, এবং এখন আপনারা শুনছেন ভূত FM। আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং লিখছেন তারা ফেসবুকে। আমাদের দেখতে পাচ্ছি যে এছাড়াও এখানে অনি আমাদের এখানে আছেন এবং আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি আরাফাত মাহবুব আমাদের ফেসবুকে আছেন আমাদের এখানে। আপনার কথাগুলো বুঝি না আসলে কি বলতে চাচ্ছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি মাহবুব অনন্ত লিখেছেন নাইস স্টোরি। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আলমগীর ভাইয়ের কথাটা ভয়ঙ্কর লেগেছে, তারেক জামিন লিখেছেন এটা ফেসবুকে। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে সুব্রত বর্ষা শাওন আমাদের সাথে লিখেছেন এবং আমার সাথে লিখেছেন দেখতে পাচ্ছি এখানে মাসুম বিল্লাহ। এছাড়াও আরো অনেকেই, এমডি ফাওয়াদ পল্টন থেকে আমাদের পল্টন আমাদের এখানে লিখেছেন। তানিয়া আখতার আমাদের সাথে আছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই ফেসবুকে দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি ফেসবুক পেজগুলো ভিজিট করতে চান চলে আসুন www.facebook.com/boothfm.russell and www.facebook.com/radio.furti। যাই হোক, আমরা ঘটনায় যাব এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ভূত এফএমের পেজ সেখানেও আল হাসান আমাদের এখানে লিখেছেন, অমৃত প্রীতম বণিক আমাদের এখানে লিখেছেন, জনি আহমেদ আমাদের এখানে লিখেছেন। আসলে আজকে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো একটু রিভিউ করে ফেলি। আমরা যা এই মুহূর্তে আবার জয়েন করলাম তাদেরকে সাথে তাদের সুবিধার্থে একটু বলি যে হঠাৎ করে ধরুন যে প্রথম দিকের ঘটনা যদি আমরা ধরি, যে হঠাৎ করে আপনি ধরুন দেখতে পেলেন যে আপনার শরীরে কোনো একটা অনুভব করছেন, আপনি যে কোথাও চুল দিয়ে কেউ স্পর্শ করছে বা ঝুপ করে অনেকগুলো চুল এসে আপনার শরীরের উপরে পড়লো, কেমন লাগবে? এই গরমের মধ্যে হঠাৎ করে একটা অনুভূতি দিয়ে আপনি যদি জেগে ওঠেন ঘুম থেকে, বা এই মুহূর্তে আপনি যেখানে তাকিয়ে আছেন আপনার ঘাড়ের ওপরে যদি এরকম ভাবে একটা চুলের গোছা এসে পড়ে, আপনার কেমন লাগবে? ঠিক একই ভাবে আপনাকে জিজ্ঞেস করবো, যদি আপনি ওয়াশরুমে একটু পরে যাবেন, ওয়াশরুমের যে ছোট্ট যে জানলাটা রয়েছে সেখানে যদি আপনি দেখেন যে একটা পা ঝুলে আছে, দেখতে আপনার কেমন লাগবে? বা আপনার যদি মনে হয় যে আপনার পাশে কেউ শুয়ে আছে, আপনি যদি এটা অনুভব করেন, বা আপনার রুমের মধ্যে কেউ আছে, বা একটা তীব্র গন্ধ, যে গন্ধটা কোনোভাবে আপনি দূর করতে পারছেন না, কেমন লাগবে এই ব্যাপারগুলো? আমাদেরকে SMS দিয়ে জানাতে পারেন এবং এই বিষয়ের উপরে SMS করতে পারেন। আমরা ডেফিনেটলি সেটা পড়ে ফেলার চেষ্টা করবো। আপাতত আবারও চলে যাচ্ছে, আপনারা সবাই যেহেতু বলছেন বারবার করে, সো আমাদের দ্বিতীয় ব্যক্তির কাছে, এবং আপনার নামটা প্লিজ আরেকবার একটু বলবেন। আলমগীর ভাই, রাইট? সো আলমগীর ভাইয়ের কথা আপনারা যেহেতু বলছেন, আপনার শেষ ঘটনাটা শুনে আসি আমার কাছ থেকে। জি, আরেকবার নামটা বলবেন প্লিজ। জি, আমার নাম আলমগীর সরকার। আমি এসেছি পূর্ব জোরাইন থেকে। তো রাসেল ভাই, ঘটনা তো প্রচুর আছে, যাই হোক আজকে একটু এটা বলি। তো আমি ঘটনা চলে যাই। এটা আমার সঙ্গে আমি জানি না কতটুকু ভৌতিক বা কতটুকু কিন্তু আশ্চর্য লাগছে আমার কাছে একটু যে বিষয়টা কেন এরকম হলো। 1983-তে আমি প্রথম SSC পরীক্ষা দিই। তো কোনো এক কারণে আমার পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়াতে রেজাল্ট খারাপ হয়ে যায়। তো আমার বাবা ছিল একটু খুব রাগী লোক, আমি যথারীতি ভয়ে আর বাড়িতে যাইনি। রেজাল্ট খারাপ পেয়ে আমি ওইভাবেই স্টেশনে যাই, যে অবস্থায় ছিলাম, যেই কাপড়ে ছিলাম ওইভাবে স্টেশনে যাই। আমার পকেটে তখন 9 টাকা। তা আমি তখন
স্টেশন থেকে এরা ট্রেন ধরে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো কাউনিয়া স্টেশন নামে আমাদের রংপুরের গাইবান্ধার মাঝামাঝি একটা কাউনিয়া স্টেশন আছে, ওই স্টেশনে তো নেমেই হঠাৎ ওই চেকারের হাতে ধরা পড়লাম। তো উনি বললো যে এই তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ, কি অবস্থা? তো তখন স্টুডেন্ট ছিলাম, সাধারণত সভাপতি একটু ভয় পাতাম। তো তখন জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে আমি এরকম রেজাল্ট খারাপ হওয়াতে আমি একটু মানে ভয় পেয়ে গেছি, বাড়িতে যাব না, আমি এক জায়গায় চলে যাবো। তো বলছে, উনি রিকোয়েস্ট করে বললো যে না তুমি চলে যাও, আমাকে ব্যাক করালো। তো এই করতে করতে স্টেশনে অনেক সময় হতে রাত্রেবেলা আবার ব্যাক মানে স্টেশনে আমি ওই ট্রেনে আমি আবার গাইবান্ধার উদ্দেশ্যে আসতেছিলাম। তো হঠাৎ ওই কাউনিয়ার মাঝামাঝি একটা বামুননাগা স্টেশন আছে, আমার তখন মনে হলো যে এখানে আমার এক মামা আছে, মানে উনি একটা ওই সাতদিন ইউনিয়নের চেয়ারম্যান, তার ছেলে, উনি আমাদের এলাকা আমাদের বাড়িতে বেশ কিছুদিন কাউন্সিল ছিল। তো আমি তখন ওখানে নেমে গেলাম, ওই বামুননাগা স্টেশনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে তখন আমি নেমে দেখি যে ওখানে তো গ্রাম দেশের ওই যে গ্রাম অঞ্চলের স্টেশন, কোনো বাতি নাই কি নাই। তো তখন আমি ওই নেমে ওই সাতগিরি ইউনিয়নটাতে কথা একটু বলে নিই আগে, যে ওই স্টেশন থেকে যেতে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো যেতে পথে পরে নদীর ধার দিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে একটা শ্মশানঘাট হিন্দুপাড়া আছে, তারপরে হচ্ছে ওই ইউনিয়নে ঢুকতে হয়। তো সবচেয়ে বড় আমার ভয় ছিল ওই শ্মশানঘাটটা নিয়ে। তো আমি চিন্তা করলাম, যাক চাঁদনি রাত, আর ইয়াং ছেলে, তখন ভয় প্রীতি এরকম ছিল না। আর আমার লাইফে কোনোদিন আমি জীবনে ভয় পাইনি বা এই সমস্ত কিছু তখন বিশ্বাসও করতাম না এরকম। তো তখন আমি যেতেই তো একটা সামনে আবার জনতা ব্যাংক আছে, ব্যাংকের পাশে একটা তেঁতুল গাছ আছে, বড় বিশাল তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছের আগে আমার একটু শরীরটা একটু কাটা দিল। তা আমি আবার ওই আমার যথারীতি সাহস করে এগুলাম। এগোতেই দেখি যে একটা চট পরা আর কি ছালা পরার মতো একটা লোক আমার সামনে, মানে আমার সামনে এসে হঠাৎ লম্বা চোটা আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলছে, এই টাকাতে। চেহারা কেমন ছিল? চেহারা বেশ কালো মতো, বেশ লম্বা চোটা, মোটামুটি এটি ছিল। গায়ে চট ছাড়া আর কিছু ছিল না? চট ছাড়া কিছু ছিল না, মানে উপরে একটা চট এইরকম মানে ওই যে ইয়ার মতো পড়ছে, আর নিচের চাও ওই চট পরা ইয়েটা ছিল। তো আমাকে এসে বললো যে এই টাকা দে। তা আমি বললাম যে আমি ছাত্র মানুষ, এইরকম ভয় ভীতি, মানে আমি বাড়িতে না যে এরকম কষ্টের মধ্যে আছি, আমি খাইনি জানি, আমি খুব খারাপ অবস্থা, আমার তো কয় যা পাস দে। তখন আমি ওই 2-1টা যা ছিল দিলাম। তো দিলে পরে বললো যা, তো কই যাবি যা। তা আমি তখন ডান বাম তাকাচ্ছি বা আশেপাশে তাকাচ্ছি, কোনো লোকজন নেই। রাত তখন প্রায় 12টা-1টার মতো, তো কোনো লোকজন নেই। তা আমি পিছনে আমি কৌতূহল বশত তাকালাম না যে লোকটা কোন দিকে গেল, বা আমি মনে করলাম তেঁতুল গাছের বোধ হয়তো ওই মোচড় দিয়ে ওই পিছনে গিয়ে দাঁড়াইছে বা এই ধরনের কিছু একটা হবে। তো দেখলাম যে না, লোকটা নাই। তাই মনে করলাম হয়তো কোনো জায়গায় ঘুরে ঘুরে যে গেছে। তা আমি তার মতো করে চলে গেলাম, আমি আমার মতো। তো যখন আমি ওই রাস্তা দিয়ে কিছু দূর এগুলোই নদীর লাইনটা আর কি, রাস্তার নদীর ঘাট দিয়ে এগোতে হবে শ্মশানঘাটের দিকে। তো সমস্যাটা হয়েছে, যখন রাস্তাটা থেকে যখন আমি নামলাম, নামার পরে আমি যখন এগোচ্ছি, তা আমি খুব চিন্তা করতেছি যে একটু দোয়া সুরে পড়ে নেই, যে সামনে যেহেতু শ্মশানঘাট পাবো। তো আমি কৌতূহল বশতই হঠাৎ করে দেখি আমার সাইড দিয়ে একটা লোক দ্রুত আমাকে পিছিয়ে ফেলে সে আগায় যাচ্ছে। আমি মনে করলাম এই তো সাথী পেয়ে গেছে। তো ওনাকে ডাকলাম যে ভাই একটু দাঁড়ান না, একসাথে যাই। আপনি কোন দিকে যাবেন? আমি তো সামনে যাবো, আসেন একসাথে। তো আমি গোংরানো একটা সাউন্ড, মানে মোটামুটি বুঝতে পারলাম সাউন্ডটা এইরকম, যে কথা না বলে আমার পিছু পিছে আসে, মানে এইরকম আয় পিছিয়ে পিছিয়ে আয়, মানে এইরকম আমি আমার মেমোরিতে বুঝতে পারলাম যে এইরকম ঘটনাটা কোথায় বললো উনি। তো যাই হোক, আমি ওই সাহসেই আমি যত জোরে আগাই, আবার উনি আমার চেয়ে তত দূর, মানে একটা ডিস্টেন্স থেকেই যায়, 5-7 হাত এরকম একটা ডিস্টেন্স থেকেই যাচ্ছে। আমি যত জোরে ওনাকে ধরার জন্য চেষ্টা করতেছি, উনি তত এগিয়ে যাচ্ছেন। তো তখন আমি ওই যাতে যখন ওই শ্মশান ঘাটটার কাছে আসে, তো দেখলাম যে ওই লোকটা যখন আমার আসে, আমি তখন মনে করলাম আমার সাথে তো একজন লোকজন আছি, বাতাস টাতাস এইটি কিছুই ভয় পাচ্ছি না, আমি ডাইরেক্ট ওনার সাথে যাচ্ছি। তো যে ওই জায়গাটা পেরিয়ে তারপর যখন আমি সামনে ওই সাতগিরি ইউনিয়নে ঢুকবো, ঠিক ওখানে একটা 3টা রাস্তা আছে। একটা রাস্তা আমরা যেটা যাচ্ছি এটা সোজা চলে গেল, আর মাঝখান দিয়ে বাম পাশে ক্রস করে আমার ওই নানার বাড়িতে, ওই বাড়িতে যেতে হবে। তো আমি যখন ওই লোকটা যখন গেল, তা আমি ওই 3 মাথা থেকে আমি যখন টার্ন নিব বাম পাশে, ওই লোকটা সোজা গিয়ে দেখি যে বাঁশের ঝাড়ের একটা ছোটখাটো একটা বাগান মতো আছে, তো দেখি ওই লোকটা ওই দিকে যাচ্ছে। তাই বললাম যে ওখানে তো কোনো বাড়ি নেই, ওখানে যাবে কেন?
তো দেখি ওই জায়গায় যাওয়ার পরে আর লোকটা দাদা আমি কোনো খবরই পেলাম না। পরে আমি আস্তে করে বাম পাশে টার্ন নিয়ে চলে গেলাম আমার নানার বাড়িতে, যাই আমার মামাকে নানাকে ওদেরকে ডাকে উঠাইলাম। ওরা বলে এত রাত্রে তুই কিভাবে আসলি, এত শ্মশান ঘাট এত নদীর ঘাট কিভাবে, কি ঘটনা? তখন আমি নানাকে বললাম যে না আমি ভয়ও পাইনি, আবার অদ্ভুত একটা ঘটনা আমার কাছে কেন যেন মনে হলো যে একটা লোক আমাকে একটা প্রথমত পাগল একটা তেঁতুলের গাছের নিচে আমাকে আমার কাছ থেকে টাকা চাইলো, আমি টাকা দিলাম। এরপরে একটা লোক আমাকে এইভাবে আনলো, মানে আমি তার সাথে আসলাম, কিন্তু তার চেহারাও দেখলাম না, কথাও বললো না, পুরো রাস্তায় আমাকে গার্ড দিয়ে নিয়েছিল। বা আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই কই যাবেন, খালি এইটুকুই বললো যে আমার পিছিয়ে পিছিয়ে কথা না বলিয়ে। তো এই লোকটা এই ভাষা ছাড়া দিয়ে গেল, ওদিকে কোনো বাড়ি আছে পিছনে, কয় না ওখানে নেই ওখানে। তাহলে কত তুই বেঁচে গেছিস? আমার নানা বললো যে তুই তাহলে বেঁচে গেছিস, যে তোকে কোনো একটা ভালো জিন তোকে হয়তো ওই ওখান থেকে ফলো করে তোকে মানুষের মতো করে নিয়ে আসছে, নাহলে তোর বিপদ হতে পারতো নদীর ঘাটে অথবা শ্মশান ঘাটে। তো পরে আমি তো বাঁচলাম, এই ছিল আমার ঘটনা আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি এখন আমাদেরকে অনেকে SMS করছেন। আশিক এবং তার ওয়াইফ অর্পিতা আমাদের খুলনা থেকে SMS করেছেন, উজ্জ্বল আফসান আমাদেরকে SMS করেছেন, এছাড়া SMS করেছেন মিন্টু এবং পার্থ খুলনা থেকে, ডুমুরিয়া থেকে তারা SMS করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি এছাড়া আমাদের